আমি ডকটা ওপেন করে ফেলি এর মধ্যে। আচ্ছা, গতকালকের ক্লাসটা আমি দিতে চাইছিলাম বাট দিতে পারিনি। বারবার কারেন্ট আসছিল চলে যাচ্ছিল, আসছিল চলে যাচ্ছিল। কালকে বেশ সমস্যা হয়েছে আর কি। আজকে সকালবেলা 2টা পর্যন্ত এরকম হয়েছে, না আসতেছে চলে যাচ্ছে, আসতেছে চলে যাচ্ছে। লাস্টে আমি ল্যাপটপ বন্ধ করে রেখে দিছি। মানে অনেকদিন পরে আমার গতকালকে মনে হয় ল্যাপটপ বন্ধ হয়েছে। তাও বলা যায় মনে হয় 15 থেকে 16 দিন পর আমার ল্যাপটপ বন্ধ হয়েছে, মানে টোটালি শাটডাউন। এই হচ্ছে, যদি এরকম না হয়তো তাহলে মনে হয় আজকেও এরকম ওপেনই থাকতো, যার জন্য আমার ল্যাপটপ একটু স্লো স্লো কাজ করে মাঝে মাঝে, যে ব্রাউজারের মধ্যে অনেকগুলা ওপেন করলে স্লো হয়ে যায়। আচ্ছা, ওকে, ফ্রেশ আছে আজকে, দেখা যাক কতটুকু হয়। ঠিক আছে। আচ্ছা, আমার ডকুমেন্ট ওপেন হচ্ছে, একটু সময় লাগতেছে, হ্যাঁ একটু টাইম দেন। ওকে, আচ্ছা, ওকে, সো ডকুমেন্ট ওপেন হয়েছে। প্রথমে ডকুমেন্ট না দেখিয়ে আমি একটু দেখতে চাইবো যে গতকালকের অ্যাসাইনমেন্ট কারা কারা কমপ্লিট করছেন, কেমন কতটুকু লিখতে পারছেন আর কি। একজন একজন করে, আমরা এখন কম মানুষ আছি, তো সবারটা দেখা যাবে এখনই, কোনো সমস্যা নেই। একজন একজন করে একটু ওপেন করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে নাম আছে অনন্যা সাহা। আপু কি করছেন? না ভাই, আমি করতে পারি নাই। আসলে ওই যে অফিসে কারেন্ট ছিল না, এই জন্য লিভ নিয়ে নিছিলাম। আচ্ছা, তো পরে ঠিক আপনার ওই যে আছে, ভিডিওটা পাই নাই, তো এই জন্য জানতাম না অ্যাসাইনমেন্ট ওকে। কি ছিল। আচ্ছা, ঠিক আছে, আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল, যারা জানতেন না তাদের জন্য আরেকবার বলতেছি যে নিজের সম্পর্কে কিছু আহ, লিখতে বলছিলাম, ঠিক আছে? ওকে, অ্যানি দাস, আপু আপনি কি করছেন? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া করেছি। আচ্ছা, জি দেখানো যাবে কিনা? জি জি ভাইয়া দেখানো যাবে, বাট আসলে কি ভাইয়া আমি তো গুগল থেকে সার্চ করে মানে রিসার্চ করে করিনি, যে নিজের সম্পর্কে যখন নিজের থেকে একটু নিজের সম্পর্কে আপনি গুগল থেকে কেন সার্চ করবেন? গুগল, এক্স্যাক্টলি ভাইয়া নিজের নিজের জন্যই মানে রিসার্চ না করার জন্য জিনিসটা ছোট হয়েছে, মানে আচ্ছা ছোট ওয়ার্ক হোক, করতে সমস্যা পারিনি। নাই। ছোট হ্যালো। হবে সেইগুলো সম্পর্কে আমরা হচ্ছে কিছু ভাইয়া সাজেশন স্ক্রিনটা দিব। দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ভাইয়া, জি। আমি আজকে করতে পারিনি, ভাইয়া একটু আমি বিজি ভিডিওতে কিছু ছিলাম। পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, করতে পারেননি, যারা করছেন তাদেরটা শেয়ার করা হচ্ছে, একটু দেখেন। বাট আগামী দিন, মানে আগামী কাল আমরা যে জিনিসগুলো আজকে শেখাবো বা করাবো, সো এটা সবার বাধ্যতামূলক করা লাগবে, ঠিক আছে? ওকে, সো ভাইয়া আজকে জমা টাইটেল নিব না, খুঁজে যেটা পাইনি। জমা নিব কালকে জমা নিব, রাইট? ওকে, সো আচ্ছা আপু, আপনার টাইটেল মিসিং। জি ভাইয়া আপনি বলেছিলেন না একটু মানে অ্যাট্রাকটিভ টাইপের টাইটেল, যার কারণে আমি টাইটেল মিসিং এ করে ফেলছি, খুঁজে পাইনি। আচ্ছা, টাইটেল দিতে হবে, সমস্যা নাই, টাইটেল দেন নাই, টাইটেলটা দিয়ে নেবেন। ওকে, আপনি প্যারা করছেন একটা, দুইটা, তিনটা, চারটা। প্যারাগুলার মধ্যে আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ 3 লাইনের মতো করে প্যারা হবে, বাট আপনার মোবাইলে হয়তো একটু স্ক্রিন ছোটর জন্য একটু বেশি দেখাচ্ছে, বাট ওইটা ওয়েবে জি গেলে জি ভাইয়া ঠিকঠাক থাকবে। মানে ওকে, একেবারেই ছোট হয়েছে ভাইয়া। না তার সমস্যা নাই, একেবারে ছোট হয়েছে ওইটা কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি কি গুগল ডকে লিখছেন? জি জি ভাইয়া
আচ্ছা, এখান থেকে আপনি কি মানে করতে পারবেন? মানে কোনটা যদি আমি বলি যে এটা হেডিং করে দেন, হেডিং করতে পারবেন? না ভাইয়া, আচ্ছা, ওটা ঠিক করতে আছে। পারবো না। সো ওকে, ওইটা আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। সো আপনি আচ্ছা ভাইয়া। করছেন, তার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে ফাতেমা নূর প্রীতি আপু, করছেন? না ভাইয়া, করা হয় নাই। আচ্ছা বাসায় ছিলাম না, রাতে একটু টাইম পাই, এই কারণে। আচ্ছা। সো আজকে আসলে কাউকে কিছু বলবো না, বা আসলে এতটা চাপও দিব না, বাট এই অ্যাসাইনমেন্টটা কালকে যেন সবার কাছ থেকে পাই এইটুকু আশা রাখবো, ঠিক আছে? ওকে, ঠিক ফাতেমাতুজ আছে ভাইয়া। জোহরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আসলে আমি রাতের বেলা এটা করেছিলাম, বাট আমি এখন দেখতেছি যে এটা গুগল ডকে নাই। এটা আপনি কোন সেভও জায়গাতে করছিলাম করছিলেন? কিন্তু গুগল ডকে পাচ্ছি না। করছিলেন নাকি অন্য কোথাও? গুগল ডকেই করছিলাম আমি। আচ্ছা, গুগল ডকে যদি করেন তাহলে তো গুগল ডকে থাকবে। আচ্ছা, আপনি মাই ড্রাইভের মধ্যে একটু খোঁজ করে দেখবেন, হ্যাঁ? আপনার যদি ড্রাইভ থাকে, আম, যদি ড্রাইভ নাও থাকে সমস্যা নাই, আপনি ক্রোম ব্রাউজার থেকে জাস্ট drive.google.com এরকম লিংকটা দিতে পারেন। আর যদি আপনার ড্রাইভ এমনিতে ফোনের মধ্যে ইনস্টল করা থাকে গুগল অ্যাপস এর ভিতরে, তো ওইটা ওপেন করলেও আপনি পাবেন যে হ্যাঁ, মাই ড্রাইভের মধ্যে আহ, আপনার ওটা দেখাবে, যতগুলো ডকুমেন্ট, যতগুলো শীট আপনি করছেন সবগুলোই দেখায়। ওকে, আচ্ছা, তারপরে আচ্ছা হচ্ছে, আমি দেখতেছি। জি একটু দেখেন, যদি পান তারপরে করেন। আচ্ছা, হামিদা আফরোজ আপনি করছেন? হামিদা আফরোজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ট্রাই করেছি। আচ্ছা, দেখাইতে পারবেন কিনা? জি ভাইয়া, দেখানো যাবে। জি একটু দেখান। হ্যালো, শুনতে পাচ্ছি আপু, আপনি দেখান। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো এটা আপনি গুগল ডক দিয়ে করছেন? জি ভাইয়া, ওইভাবে তো মানে গুগল ডকে করেছি। ঠিক আছে, ঠিক আছে আপু। সো একটা, দুইটা, তিনটা, চারটা প্যারাগ্রাফ। মোট কি প্যারাগ্রাফ করছেন কয়টা? চারটা না পাঁচটা? ছয়টা। আচ্ছা, ছোট ঠিক আছে। আছে মানে। না, সমস্যা নাই, আপনি যেটুকু করছেন এইটুকু দেখে আসলে আমার কাছে ভাল লাগছে। এখন এইগুলা কেন দেখতেছি, সবাই তো নিজের সম্পর্কে লিখতেছে, বাট আমি পড়তেছি না, জাস্ট প্যারাগ্রাফ কেন দেখতেছি, এটা আমি ব্রেকডাউন করবো যে কেন দেখলাম, কি দেখলাম, এরকমটাই। আচ্ছা, এরপরে হচ্ছে জুনায়েদ শরীফ। থ্যাংক ইউ আপু, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন। জি ভাই, thank you। জুনায়েদ শরীফ আছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, জুনায়েদ শরীফ কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি যদি শুনতে পান পরে আমাকে একটু নক করেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপর হচ্ছে আহ বিল্লাল হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভাই কালকে একটু ব্যস্ত ছিলাম, এই কারণে করতে পারিনি ভাই। আমার এক্সাম চলতেছে তো, টেস্ট পরীক্ষা, এই কারণে করতে আচ্ছা পারিনি আচ্ছা, ভাই। ঠিক আছে, একটু টাইম বের করেন আজকে, বের করে একটু করে ফেল, কজ আজকে তো বৃহস্পতিবার, হ্যাঁ? তো আমরা হচ্ছে শুক্রবারেও 1 ঘন্টার মতো ক্লাস করব, এইটা নিয়ে ক্লাস করব, কারণ আমাদের এর আগে একদিন একটা ক্লাস বন্ধ হয়েছে। সো স্কেডিউল একটু এদিক ওদিক চেঞ্জ হয়ে যাবে, আবার আপনাদের মেন্টরিং এর ওইদিকে দেখা যাচ্ছে 2-3টা ক্লাস এক্সট্রা করা লাগতে পারে, বাট যখন মেন্টরিং হবে তখন দেখা গেল সপ্তাহে 2টা ক্লাস হবে খুব বেশি হইলো। সো আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে। সো শুক্রবারে সবার ক্লাস আছে, সর্বোচ্চ 1.5 ঘন্টা হবে, মানে 1 ঘন্টার স্কেডিউল, বাট 1.5 ঘন্টা হবে খুব বেশি হইলো।
এবং সেটা সন্ধ্যার পরে হবে, হয়তোবা 7টা থেকে 8টা বা 8:30 এরকম। আচ্ছা, আম, ওকে, তো সেই ক্ষেত্রে আজিমুল হক। আহ, স্যার আমার করা হয়নি স্যার আজকে। আগামীকাল জমা দিতে পারবো স্যার। ঠিক আছে স্যার, ওকে। মোস্তাকিম বিল্লাহ, আপনি করছেন? মোস্তাকিম বিল্লাহ, আপনি আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আচ্ছা, আপনি করছেন কিনা? অর্ধেক করছি ভাইয়া। অর্ধেকই দেখান। না আসলে দেখাতে পারছি না অর্ধেক, খুব বেশি ভালো করতে পারি নাই। এই আপনি আমার ভাগিনা, যেটুকু করছেন সেইটুকুই দেখান। আমার ভাগিনা ওই ল্যাপটপের সামনে মুতে দিয়ে মানে আচ্ছা, কি ঠিক বলবো, ঠিক আছে, সমস্যা নেই, আপনি দেখান। এখানে আর কি আর করা হয় না পুরোটা। আপনি দেখাইতে পারবেন কিনা যতটুকু করছেন সেটা এক লাইনে লিখেন, দেখাইতে পারবেন? দেখাইতে পারবো বাট তার চেয়ে দেখাইতে এখন ভাইয়া খুব বেশি বড় করতে পারি না, যদি করা লিখছি মাত্র। আচ্ছা, যেরকমই করেন, আমি কি বলছি আপনি আমার কথা একটু বোঝেন। আমি বলছি আপনি এক লাইন লিখেন, বাট দেখাইতে পারবেন কিনা হ্যাঁ হ্যাঁ দেখাইতে পারবো। দেখান, একটু শেয়ার করেন। খুব বেশি আমার নোটপ্যাডে মানে নোট করতেছিলাম, পরে আর কি এটা ড্রপে লিখতাম। ওকে, আপনি নোটপ্যাডে লিখছেন, ঠিক আছে, সমস্যা নাই। আম, আচ্ছা, ওকে। সো আপনি একটা ইন্ট্রো, খুব ভালো ইন্ট্রো দিছেন। ওকে, 2টা প্যারাগ্রাফ করছেন, ঠিক আছে ভাইয়া, আপনি সাথে শেয়ার অফ করতে পারেন। ওকে, ইভা আপু, জি ভাইয়া। করছেন, করতে পারছেন? ভাইয়া আমার আসলে করা আছে একটা, ওই যে এলএডিপি তে যখন ইয়া করছিলাম তখন করছিলাম আর কি। আচ্ছা, ওইটা না, করা আমাদের এখানেও একটা করতে হবে, করছেন নাকি ওইটাই আছে? না ভাইয়া, করতে পারি না আচ্ছা, আসলে। ঠিক আছে, তো আজকে একটু সময় দিয়ে এটা একটু করে ফেলেন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করা যায় হচ্ছে ওইখানে যেরকম করছিলেন বাট ওইটার থেকে একটু বেটার রেজাল্ট পাবেন, রাইট? জি জি ভাইয়া, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, শাহনাজ আক্তার আপু, আপনি করছেন? না স্যার করা হয়নি, ইনশাল্লাহ আগামী দিন করে দেখাবো। আচ্ছা, আগামী দিন বলতে কালকে শুক্রবার, কালকে কিন্তু আমাদের ক্লাস আছে, সো আজকের মধ্যে আপনাকে একটু সময় কিন্তু বের করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে ভাইয়া। সো ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে শুভ সাইদ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আচ্ছা, ভাইয়া আমি আসলে কাজটা করার সময়টা পাইনি ভাইয়া, এই জন্য দুঃখিত ভাইয়া। আমি আগামীকাল ইনশাল্লাহ আপনাকে দিব, ঠিক একটু আছে। কনসিডার করেন, হ্যাঁ? হ্যাঁ, শুনে আমি খুশি আগামীকালকে হলাম দিব। যে আপনি মোটামুটি আহ, মানে জাস্ট কোনো অজুহাত নাই আর কি, যে সময় পাইনি ভাইয়া। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, জি জি, আমি কালকে আপনাকে দিব, হ্যাঁ? ঠিক আছে, ওকে। জি সো ধন্যবাদ ভাইয়া, ঠিক হ্যাঁ, আছে। এরপর হচ্ছে গিয়ে সাইদ শামিল সেজান, শুনতে পাচ্ছেন? সাইদ শামিল সেজান। আচ্ছা, জি, এটা জি সাইদ ভাইয়া, তো শোনা হবে না, যাচ্ছে। ওটা সৈয়দ হবে, রাইট? জি, 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 জি ঠিক ভাইয়া। আছে। আমি কি দেখাবো ভাইয়া? হ্যাঁ, আপনি যদি করেন তো অবশ্যই দেখাবেন। আচ্ছা, 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 জি। ভাইয়া দেখা যাচ্ছে স্ক্রিন আমার? দেখা যাচ্ছে। আমার আসলে ভাইয়া নেট নেই, তো এইজন্য আসলে আমি মোবাইল থেকে দেখাচ্ছি ঠিক আপনাকে। আছে, আমার ওয়াইফাই একটু সমস্যা নাই। সমস্যা। ওকে, এটা আমি দেখেছি, অনেক ছোট হয়েছে। ঠিক আছে, ওকে। সো আপনার যেটা দেখলাম সেটার মধ্যে যে আপনি হাই লিখছেন না, হাইটা বাদ দিয়ে দেন, হ্যাঁ?
তাছাড়া আচ্ছা আপনি ঠিক 3টা আছে প্যারাগ্রাফ করছেন, ওকে, নো প্রবলেম। আচ্ছা থ্যাংক ইউ শুধুমাত্র এই হাইটুকু বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া, আপনি জি জি করছেন তার আচ্ছা জন্য ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমাদের যারা দুইজন স্টপ ছিল করে দিন হুট করে হারাই গেল কেন? আচ্ছা, নতুন আসছেন হ্যাঁ স্টপ সাকিব। করে দিলাম জি জি, সাকিব আল নূর, আপনি কি শুনতে পাচ্ছেন? মাত্র জয়েন করছেন সাকিব আল নূর। হ্যাঁ, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করে আছেন, হয়তোবা কথা বলতেছেন বাট শুনতে পাচ্ছি না, কেউই হয়তোবা শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমার কথা যদি আপনি শুনে থাকেন, সো গতকালকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যে নিজের সম্পর্কে কিছু লেখার মতো করে। তো এটা যদি আপনি করেন, একটু স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখান যে আমি করছি। আর যদি না করে থাকেন সেই ক্ষেত্রে আমাদের একটু মেসেজে যদি লিখে দেন যে ভাই আমি করি নাই, তাহলে আমরা পরবর্তী আরেকজনের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, সো আমাদের কালকে ক্লাস হবে, হ্যাঁ, সন্ধ্যায় ক্লাস হবে। সো আজকে একটু সময় বের করবেন, করার পরে ওইটা করে ফেলবেন, ঠিক আছে? ওকে, এরপর আছে হচ্ছে ফাহিম হাবিব। শুক্রবার ক্লাস নেবেন ভাইয়া? শুক্রবারে ক্লাস? শুক্রবারে ক্লাস নিব সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত, সর্বোচ্চ সেটা 8টা 20 25 সর্বোচ্চ 30 পর্যন্ত গড়াইতে পারে। শুক্র শনিবার না অফ ডে ভাইয়া? শুক্র শনি অফ ডে, এর আগে একদিন আপনাদের ক্লাস নেওয়া হয় নাই আবহাওয়া খারাপ থাকার জন্য। সো এই ক্লাসটা অবশ্যই নিয়ে নিতে হবে, স্কেডিউলের মধ্যে আছে, না হলে বাড়তি চাপ হয়ে যাবে। একদিন একটু কনসিডার করেন, ঠিক আছে? আচ্ছা, আহ, ফাহিম হাবিব, আপনি করছেন করছেন না ভাই আমার অ্যাসাইনমেন্ট আমি করতে পারিনি, সুযোগ হয়ে ওঠে নাই আমার গতকালকে। তো নেক্সট দিন আমি দেখাই দেবো নেক্সট কালকে। দিন বলতে কিন্তু আগামীকাল। কালকে জি জি জি, ভাই, আপনি আমি আপনাকে খেয়াল করছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন ঠিক আছে। সো আমাদের ধন্যবাদ। আপাতত আর কেউ নাই নতুন, আমরা ক্লাসের দিকে আগাইতে পারি। আচ্ছা, সো সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, জানি না আসলে ব্যাপারটা সবার কাছে কেমন লাগবে না লাগবে। ওর ব্যাপার হচ্ছে অ্যাসাইনমেন্ট এই যে করতে পারেননি, অনেকে বলতেছেন সময় পাননি বা এরকম টাইপ। দেখেন, আপনারা কিন্তু সময় বের করে নিয়ে ক্লাস করতেছেন, শুধু জাস্ট 2 ঘন্টা না, পার ডে 4 ঘন্টা করে ক্লাস করতেছেন, হয়তো এদিক ওদিক হয়ে 5-10 মিনিট আরো এক্সট্রা লাগতেছে, রাইট? সো একটু ট্রাই করেন পুরো আরো যে 24টা ঘন্টা আছে তার ভিতর থেকে আহ, 1টা ঘন্টা একটু এক্সট্রা অ্যাসাইনমেন্টের জন্য দেন। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং এর অ্যাসাইনমেন্ট, সেটা তো প্রতিদিন থাকে না, যেদিন থাকে ওই দিন একটু মানে জোর করে হইলেও 1 ঘন্টা সময় বের করা। আর গ্রাফিক্স এর অ্যাসাইনমেন্ট যেদিন যেরকম থাকে সেটা তো সেরকম আপনারা করবেন। সো একটু কষ্ট করেন প্রথম দিকে, এই অ্যাসাইনমেন্ট গুলাই আসলে আপনাদের কাজে লাগবে, রাইট? না হইলে কি হইতো, অ্যাসাইনমেন্ট গুলো আমরা বলতাম মেইলে পাঠায় দেন, এবং মেইলে পাঠানোর পরে সেটা আমরা আমাদের মতো জাস্ট রেখে দিতাম, ব্যাস, আর কোনো ই নাই। সো যেহেতু আমরা ড্রাইভের মধ্যে আপলোড করতেছি এবং সেইটার অ্যাক্সেস সবার কাছে আছে, সবার ডকুমেন্ট সবাই দেখতে পারবে। কেন? তার কারণ হচ্ছে এর পরবর্তীতে আপনারা যদি সেটা ভুলেও যান, আপনাদের কাছে যে কপিগুলো আছে সেই কপিগুলো যদি হারিয়েও যায়, এই ড্রাইভের মধ্যে গিয়ে আপনারা সেখান থেকে সেই জিনিসগুলো খুঁজে নিতে পারবেন, এবং সেখানে আমরা যে উদ্দেশ্যে এইগুলো করাচ্ছি সেগুলো তো পারবেনই। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই অ্যাসাইনমেন্ট গুলো আমাদের আসলে মিনিস্ট্রিতে পাঠাইতে হয়, এমনকি যে ভিডিওগুলো রেকর্ড করা হয় সেইগুলো পাঠাইতে হয়। ইউটিউব চ্যানেল দিলে তারা নিতে চায় না, যে ইউটিউব চ্যানেলে বসে বসে দেখবে কি? আপনি দেন ভিডিওগুলো, আমরা দেখবো যে হ্যাঁ আপনি ক্লাস নিছেন কিনা, ব্যাস ওইটুকুই আমাদের জন্য। সো সিডি ডিভিডি করে আসলে পাঠাইতে হয়। তো এটার মধ্যে অ্যাসাইনমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেগুলো আসলে এরকম হয় যে আপনি তো এরকমও করতে পারেন যে বাইরের কিছু মানুষজন ধরে এনে জাস্ট ক্লাসের মধ্যে দিয়ে দিলেন, বাট আপনার অ্যাসাইনমেন্ট মাত্র 4টা 5টা, তাহলে কিভাবে হইলো?
এটার আসলে যে ইয়েটা আছে আমাদের দিতে হয়। সো আগামী দিন থেকে সবার কাছে একটু অনুরোধ করব যে আপনারা অন্তত 1টা ঘন্টা টাইম এক্সট্রা স্পেন্ড করেন। যেহেতু আপনারা 4টা ঘন্টা 5টা ঘন্টা ক্লাসের মধ্যে স্পেন্ড করতে পারতেছেন বা কষ্ট করে হইলেও একটু ম্যানেজ করতে পারতেছেন। সো আরেকটা ঘন্টা একটু ম্যানেজ করে ফেলেন। ওকে, আমরা ক্লাসের দিকে এগিয়ে ফেলি। সেটা হচ্ছে আমি উইন্ডো শেয়ার করলাম। আচ্ছা, ওকে, আশা করতেছি আমার যে উইন্ডোটা আছে সেটা দেখা যাচ্ছে, রাইট? ওকে, সো দেখা যাচ্ছে। জি, আমরা যেটা করতেছিলাম সেটা কি করতেছিলাম? আর্টিকেল রাইটিং, তাই না? ওকে, সো আর্টিকেল রাইটিং এর আমরা একটা ফরম্যাট এখানে দেখছিলাম যে প্রথমে যেটা হয় টাইটেল, টাইটেলের পরে হয় একটা ইন্ট্রো যার মধ্যে মেটা থাকতেও পারে বা মেটা ডেসক্রিপশন যেটা থাকতেও পারে নাও থাকতে পারে। সো মেটা ডেসক্রিপশন কোনটারে বলে? যেটার মধ্যে আমরা কিওয়ার্ড গুলো ইমপ্লিমেন্ট করে দিই, আর বাকি যে ডেসক্রিপশনটা থাকে সেটা শুধুমাত্র জাস্ট আমরা সাধারণ একটা ইন্ট্রো বলতে পারি বা ভূমিকা টাইপের বলতে পারি। আচ্ছা, তারপরে পুরা যে কন্টেন্টটা থাকে সেই কন্টেন্টের মধ্যে কি থাকে? পুরা কন্টেন্টের মধ্যে থাকে হচ্ছে হেডিং, সাব হেডিং এবং কিছু বুলেট পয়েন্ট বা নাম্বারিং। ওইগুলা করে তার মধ্যে কিছু কিছু প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফের পরে কি থাকে? একটা কনক্লুশন থাকে অথবা একটা ভার্ডিক্ট থাকে, যে ভার্ডিক্টটা ফার্স্ট পারসন ন্যারেটিভ হইলে আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনাদের কমন যে সেন্স আছে সেই সেন্স নিয়ে একটু বুঝে নিতে হবে এরকম যে আসলে কোনটাতে কনক্লুশন লিখবো কোনটাতে ভার্ডিক্ট লিখবো, রাইট? সো কনক্লুশন সেইগুলাই হবে যেগুলা জাস্ট আপনারা হচ্ছে গিয়ে আর্টিকেল টাইপ কন্টেন্ট টাইপ লিখবেন, মানে বলা যায় হচ্ছে মানুষকে ইনফরমেশন জানানোর জন্যই লিখতেছেন, বাট তার একটা সাধারণ উপসংহার করে দিবেন যে হ্যাঁ এতক্ষণ ধরে আমরা যা জানলাম তার সারমর্ম হইল এটা। বাট যখন আপনি নিজে নিজে কাউকে বলতেছেন সেটা গল্প করার মতো স্টাইলে, তো সেইটাতে কি হয় যে আপনি নিজের একটা ভার্ডিক্ট দিবেন যে হ্যাঁ এটা আমার নিজের ভার্ডিক্ট। তখন কিন্তু এটা কনক্লুশন হবে না যে আমরা সারাংশ এইটা বুঝলাম, ব্যাপারটা এরকম হবে না। তখন আপনি নিজের একটা ভার্ডিক্ট ওইখানে দিবেন, হয়তোবা পুরা একটা আর্টিকেলের যে কনক্লুশন আছে সেইটাই আপনি দিবেন, বাট নিজের মতো করে দিবেন। ঠিক আছে, ওকে, আজকে আমরা একদম নিচে চলে যাব, যেহেতু নিচে আমি লিখে রাখছিলাম। সো নিচে গিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আসলে কিরকম দেখতে লাগতে পারে। আমরা তো এখানে জাস্ট ফরম্যাটটা দেখছিলাম। সো এখানে আমাদের যে মূল ইয়েটা আছে এরকম লাগতে পারে কি? টাইটেল, আচ্ছা টাইটেল বানানোয় ভুল লিখছি, ওকে। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো, তারপরে হেডিং 2, হেডিং 2 এর ভিতরে একটা প্যারাগ্রাফ, তারপরে একটা প্যারাগ্রাফ, তারপরে ধরেন হেডিং 3 তার মধ্যে একটা প্যারাগ্রাফ, তারপরে আবার একটা প্যারাগ্রাফ, তারপরে কনক্লুশন। সো আমরা যে ফরম্যাটটা হচ্ছে দেখছিলাম সেই ফরম্যাটেই করা, বাট ধরেন এইটা একটা আর্টিকেলের মতোই লাগতেছে বা আর্টিকেলের মতোই লাগবে। ওই ফরম্যাটে অনেকের একটু কনফিউশন হতে পারে যে কিরকম কিরকম লাগতেছে না লাগতেছে, কারণ এটার ভিতরে কোনো রকম প্যারাগ্রাফ নাই কি নাই আর কি। আচ্ছা আমাকে একটু টাইম দেন, বাইরে থেকে নয়েজ করতেছে। আচ্ছা আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এখানে। সো টাইটেল, ইন্ট্রোডাকশন, হেডিং 2, হেডিং 3। সো আমাদের এখানে দেখেন হেডিং 2 একটা দেয়া রয়েছে, হেডিং 3 একটা দেয়া রয়েছে, বাট আমরা যে স্ট্রাকচার বা যে ফরম্যাটটা দেখছিলাম সেই স্ট্রাকচার বা ফরম্যাটের মধ্যে একটা হেডিং 2, দুইটা হেডিং 2, তিনটা, চারটা দেয়া ছিল এবং এটার মধ্যে আলাদা আলাদা করে সাব হেডিং দেয়া ছিল বা H3 দেয়া ছিল, হেডিং 3 যেটা সেটা দেয়া ছিল। বাট এখানে কেন একটা একটা করে? আসলে এখানে বোঝাইতে চেষ্টা করছি যে প্যারাগ্রাফ আপনি কিভাবে লিখতে পারেন বা হেডিং 2 এর আন্ডারে কিভাবে লেখা যায়, হেডিং 3 এর আন্ডারে কিভাবে লেখা যায়, রাইট? আমরা হেডিং 2 এর আন্ডারে যদি লিখি অনেকের কনফিউশন এইটা হয়ে যায় যে আমরা স্ট্রাকচার যেরকম আছে হেডিং 3 যদি লিখি তাহলে হেডিং 2 এরকম বড় করে দেখা যাবে আর তার নিচেই মনে হয় অর্ধেক সরে এসে তারপরে এরকম করে হেডিং 3 দেখা যাবে এবং এই হেডিং 3 লিখতে গেলে আমাদের এ বি সি ডি এরকম করে দিতে হবে। বাট ওইটা না, এ বি সি ডি করে আসলে দেয়া লাগে না। আপনি যেভাবে এই যে 1 2 3 করে দেয়া আছে বা 4 করে দেয়া আছে, আপনি হেডিং গুলো এইভাবে আপনার দেওয়ার দরকার নেই 1 2 3 করে এরকম কিছু না। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না, অন্য কেউ কি কিছু শুনতে পাচ্ছেন?
না ভাইয়া কিছু বলছে না। ভাইয়া মনে আচ্ছা, আমি বলছিলাম বাট আমার এটা মিউট হয়ে গেছে কিভাবে, যাই হোক চাপ লাগছে। হয় বাইরে গেছেন একটু, বলুন হয়তো জন্যই আসলে মনে হচ্ছিল, তাই জন্যই আর আচ্ছা, কি আমি বললাম। মানে রেকর্ডিংস অলরেডি রিজিউম করে দিছি, এইটাতেও চাপ দিছিলাম বাট মানে আনমিউট করার এখানে, বাট হয় নাই। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আম, অনেকে কনফিউজড হয়ে যায়। কি কনফিউজড হয়ে যায়, যে আমরা যখন স্ট্রাকচার দেখাই তখন অনেকে মনে করে যে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, মানে হেডিং গুলো আসলে এইভাবে নাম্বারিং করতে হয়। আর যেগুলো সাব হেডিং, যেটা H3, এইটা হয়তো বা ABCD এইভাবে করে নাম্বারিং করতে হয়। বাট ব্যাপারটা সেইটা না, এটা না বোঝানোর জন্য আমরা এখানে একবারে সুন্দর করে এটা তুলে দিছি, যে প্রথমে টাইটেল, তারপর একটা ইন্ট্রোডাকশন, তারপরে হেডিং 2 এইভাবে লিখবেন। হেডিং 2 এর আন্ডারে প্যারাগ্রাফ, আবার একটা প্যারাগ্রাফ, যদি দরকার হয় এখানে 5টা প্যারাগ্রাফ আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হেডিং 3 যেটা সাব হেডিং, তো এই সাব হেডিং এর আন্ডারেও এইভাবে প্যারাগ্রাফ থাকে। তো বুলেট পয়েন্ট যদি আপনার অ্যাড করতে ইচ্ছা হয় এখানে বুলেট পয়েন্ট অ্যাড করতে পারেন। সো অনেকে এইটা মনে করে যে মানে এইটা এরকম করে মনে করে হয়তোবা এই হেডিং এর আন্ডারে আমরা যে সাব হেডিং পয়েন্ট গুলা দেই সেগুলো হয়তোবা এরকম ABCD করে দিতে হবে, অথবা এটা যখন আমরা সাব হেডিং করে দিব তখন হয়তোবা এইভাবে সরে যাবে, রাইট? বাট জিনিসটা এরকম না। এইটা বোঝানোর জন্যই বা এটা বোঝানোর স্বার্থে আসলে এরকম করে একটু দেখিয়ে দেয়া যায়, হ্যাঁ এরকম হয় না, রাইট? ওকে, আচ্ছা, তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা আজকে নতুন কিছু শিখবো, যেটা একটু ক্লিয়ারেন্স করার দরকার ছিল বা ক্লারিটির দরকার ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আমরা এখন যেটা দেখবো বা যেটা নতুন শিখবো সেটা হচ্ছে কিছু নাম্বার গেম। নাম্বার গেম কেন শিখতে হবে? আমরা যেটা শিখলাম গতদিন সেটা হচ্ছে আর্টিকেলের বেসিক স্ট্রাকচার। আজকে যেটা শিখবো সেটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আসলে একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট, যেটা টেক্সট কন্টেন্ট, সেটা কিরকম হতে পারে বা সেটার কিছু নাম্বার গেম আছে কিনা। নাম্বার গেম বলতে কিছু কিছু জায়গায় আসলে আমরা কয়টা শব্দ ইউজ করব, কয়টা ক্যারেক্টার ইউজ করব, সেটা কতগুলা দিলে ভালো হবে না হবে, আর কি যে কিছু নাম্বার গেমের কথা বলতেছিলাম, যে এখানে কিছু নাম্বারের ব্যাপার আছে। আচ্ছা, আমরা জানি একটা পোস্টের হোক একটা পেজের হোক টাইটেল থাকে 2 রকমের। একটা টাইটেল থাকে যেটা গুগলে দেখায়, আরেকটা টাইটেল থাকে যেটা ইউজার আবার ওই পোস্টে বা ওই পেজের মধ্যে এসে দেখতে পায়, রাইট? সো সেই ক্ষেত্রে যেটা পেজের মধ্যে এসে দেখতে পাই সেইটার যে ট্যাগ আছে সেই ট্যাগটা আসলে আমরা যেরকম হেডিং কে H2 বলি, সাব হেডিং কে H3 বলি। কেউ বলতে পারবেন যে পোস্টের যে পেজ আছে বা একটা ওয়েব পেজ যেটা আছে গুগলে দেখায় না এরকম যে টাইটেলটা, সেই টাইটেলকে কোন ট্যাগ দিয়ে লেখা হয়? এইসন দিয়ে ভাইয়া, এইসন। রাইট। সো আমরা যখন গুগলের জন্য টাইটেল লিখব তখন সেই টাইটেলটা চেষ্টা করব যেন 65টা ক্যারেক্টারের হয়। 65 ক্যারেক্টার কিভাবে? স্পেস সহ। এই স্পেসও একটা করে ক্যারেক্টার। সো স্পেস সহ যেন সেটা পুরা 65 ক্যারেক্টার হয়। এই ক্যারেক্টারটা মাপবেন কিভাবে? এইটা জাস্ট এভাবে সিলেক্ট করে দিবেন একটা, এই যে পাশ থেকে আমার যেটা ইয়ে আছে, ভাইয়া স্ক্রিন শেয়ার হয়নি, স্ক্রিন দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা যাবে ভাই, একটু করতে হবে আর কি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এবার? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, সো আচ্ছা, তো এই যে যেটা আছে কিভাবে করবেন, মাপবেন কিভাবে, জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত টান দিবেন, দেওয়ার পরে এটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে টুলসে যাবেন, টুলস থেকে এই যে ওয়ার্ড কাউন্ট আছে এই ওয়ার্ড কাউন্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখবেন যে ক্যারেক্টার কয়টা আছে, 61টা ক্যারেক্টার আছে।
এইটা দেখার দরকার নেই। এটার মানে হচ্ছে পুরা পেজের মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে? আচ্ছা, আর ওয়ার্ড যেটা আছে সেই ওয়ার্ড হচ্ছে 9টা। আমরা যেগুলো সিলেক্ট করছি সেখানে ওয়ার্ড আছে 9টা। মোট এই পেজের মধ্যে ওয়ার্ড আছে হচ্ছে 576টা। এটা আপনাদের যেটা বলে, চেক করবো কি দিয়ে ভাইয়া? এটার সফটওয়্যারের নামটা কি ভাইয়া? এটা সফটওয়্যার না, এটা গুগল ডকুমেন্টস আমি করতেছি। দেখেন docs.google.com। জি। এইটার থেকে আপনি টুলসে যাবেন, টুলসের থেকে দেখবেন ওয়ার্ড কাউন্ট, টুলসের থেকে সেকেন্ড যেটা আছে ওয়ার্ড কাউন্ট, সবাই পাবেন যারা গুগল ডক ব্যবহার করেন। এইটাতে দিবেন। এটাতে দেওয়ার পর আপনি দেখতে পারবেন কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার আছে, এক্সক্লুডিং স্পেস, মানে স্পেস যতগুলো আছে সেই স্পেসগুলো বাদ দিয়ে কতগুলা ক্যারেক্টার এখানে ইনক্লুড করা আছে, রাইট? সো আমরা লিখেছি বা এখানে দেয়া আছে হচ্ছে 3546টা ক্যারেক্টার মোট এই 5টা পেজ মিলে। যেখানে স্পেস বাদে আছে, মানে যতগুলা স্পেস দেওয়া আছে, টাইটেলের পরে একটা স্পেস, সিঙ্গারের পরে একটা স্পেস, অ্যাডেলের পরে একটা স্পেস, এই স্পেসগুলো বাদে যতগুলা ক্যারেক্টার আছে তার সংখ্যা হচ্ছে 3032টা। তার মানে আমরা এখানে প্রায় ধরেন 500-র কাছাকাছি ধরলাম আমি স্পেস ইউজ করছি। আচ্ছা, তো এইটা আপনারা কি করে নেবেন, এই যে ডিসপ্লে ওয়ার্ড কাউন্ট হোয়াইল টাইপিং, এটা করে নেবেন। জাস্ট এটাতে টিক দিয়ে ওকে করে দিবেন। দিলে কি হবে, আপনি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন, এখানে লিখবেন, সেটা ক্লিয়ার করবেন, আবার লিখবেন, যাই করেন, এই যে এইখানে না দেখাবে 576টা ওয়ার্ড, আপনি আবার একটা ওয়ার্ড লিখবেন, বেড়ে যাবে। যে ধরেন মি লিখলাম, তারপর আই লিখলাম, মাই লিখলাম, আওয়ার লিখলাম, এই যে বাড়তেছে, 580টা হয়েছে। 4টা লিখছি, 4টা বাড়ছে। সো এরপরে আপনি কি করবেন, এইটা যখন এখানে থাকবে বাম পাশে এই যে এই জায়গাতে, আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু আপনার এখানে দেখাবে। এখন দেখাচ্ছে তো ওয়ার্ড, আপনি ক্যারেক্টার কিভাবে দেখবেন? জাস্ট অ্যারোতে ক্লিক করবেন, এখানে সব আবার একইভাবে দেখতে পারবেন। যে এটা প্রথম পেজে আছে, 9টা ওয়ার্ড আছে, তারপর 61টা ক্যারেক্টার বহন করে, 53টা ক্যারেক্টার আউট অফ এটা 3032, মানে স্পেস বাদে হইলো 53টা ক্যারেক্টারের মধ্যে আছে। সো আপনি যখন এই টাইটেলটা দিবেন, এই টাইটেলটা হচ্ছে গুগলের টাইটেল, যে গুগলের সার্চ পেজে যেটা দেখায় সেটার টাইটেল করবেন আপনি কয়টা ক্যারেক্টারের? 65টা ক্যারেক্টারের। আচ্ছা, মেটা যেটা করবেন, এই মেটাটা করবেন হইল 156 ক্যারেক্টার, ঠিক আছে? আচ্ছা, CH করে দিই, 156টা ক্যারেক্টারস। আচ্ছা, এই 156টার বেশি যাওয়া যাবে না বা 156টার কম হওয়া যাবে না, এটা এরকম কিছু না। যেটা হয় সেটা হচ্ছে আমি আরেক রকমের ব্র্যাকেট এর মধ্যে লিখে দিলাম 70 থেকে 320, মানে 70 থেকে 320টা ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট করে। বা আপনি বিভিন্ন টুলস এর মধ্যে দেখতে পারবেন যে হ্যাঁ 70 থেকে 320টা পর্যন্ত যদি থাকে সেক্ষেত্রে ভালো খারাপ এক একজন এক এক রকম মতামত দেয়, বাট সবটা মিলিয়ে মেটা ডেসক্রিপশন যেটা হয়, মানে ইন্ট্রো না, কিন্তু এটা মেটা ডেসক্রিপশন, রাইট? যেটার মধ্যে কিওয়ার্ড থাকে, ইন্ট্রোর মধ্যে কিওয়ার্ড না থাকলেও সমস্যা নেই, কিন্তু যদি মেটা আপনার আলাদা লিখতে হয় তাহলে এটা থাকবে। কিভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিব, আবার আজকেই দেখিয়ে দিব। সো আগে এইটুকু বোঝেন, মেটা যেটা হবে, মেটার যে ক্যারেক্টার থাকবে সেটা 70 থেকে 320 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 320 ক্যারেক্টারের বাইরে যাবে না, 70 ক্যারেক্টারের মানে নিচে হবে না আর কি। বাট তার মধ্যে আপনি যদি 156টা ক্যারেক্টার করতে পারেন বা 156টা ক্যারেক্টারের ভিতরেই আপনার যে ওয়ার্ড আছে, যে কিওয়ার্ড গুলো আছে, সেটা যদি আপনি ইমপ্লিমেন্ট করে দিতে পারেন তাহলে সেটা হবে বেস্ট। কেন হবে? গুগলে আপনি যখন কিছু সার্চ করবেন, যে ধরেন আপনি গুগলে সার্চ করলেন হলো কথার কথা ক্রিকেট ব্যাট
ফর বিগিনার, ঠিক আছে, ক্রিকেট ব্যাট ফর বিগিনার্স লিখে আপনি সার্চ করলেন। করার পরে যেটা আসলো এই যে এইগুলা, দেয়ার আর রাফলি 5 grades of willow that bats are made with grade 1 trends to be the best performing willow। আচ্ছা, তারপরে আরেকটা ইয়ে দেখেন যে এ বিগিনার্স গাইড, আচ্ছা কই চলে গেল আবার নিচে। So a beginner's guide to buying the right cricket bat grade 1 willow আবার এইভাবে দেয়া আছে, হ্যাঁ। সো এই যে যেটুকু আছে, যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এইটা সর্বসাকুল্যে 150টা ক্যারেক্টার। এটা হচ্ছে সর্বসাকুল্যে কয়টা ক্যারেক্টার? 150টা ক্যারেক্টার বা 156টা ক্যারেক্টার মতো এখানে দেখায়। বাকি যেগুলো আছে সবগুলো এখানে এইভাবে ডট 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 দেখাবে, রাইট। আমরা যেটুকু দেখতে পাই সেইগুলা হচ্ছে 150টা থেকে 156টা ক্যারেক্টার, বাকিগুলা ডট ডট দেখায়। বাকিগুলা কি ডট ডট দেখায়? যদি আপনি তার থেকে বেশি বড় মেটা ডেসক্রিপশন লিখেন বা বেশি বড় মেটা ডেসক্রিপশন দেন, তাহলে ওইটা ডট 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 দেখাবে, ঠিক আছে। ওকে, সো এই জায়গা থেকে আমরা বুঝলাম যে গুগলের মধ্যে আমি যদি মেটা ডেসক্রিপশন 320 ক্যারেক্টার লিখি তাহলে সেটা পুরাটা দেখায় না। আবার যদি আমি 70টা ক্যারেক্টার লিখি তাহলে সেটা একটা ডেসক্রিপশনের মতো মনে হয় না, খুবই ছোট মনে হয় একটা লাইন লিখে রেখে দিছে, রাইট। তো এর জন্য আপনারা যেটা করবেন, খুব সুন্দর করে এই যে যেটা আছে এরকম করে লিখে দেবেন। সো আমি এইটা নিয়ে গিয়ে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দেখি একটু। আচ্ছা, এর বাইরে পেস্ট করি, নিচে পেস্ট করলাম। সো এইটা কয়টা ক্যারেক্টার বহন করে আপনি যদি দেখতে চান দেখতে পারেন। 27টা ওয়ার্ড আছে। আপনি যদি ক্যারেক্টার দেখেন 123টা ক্যারেক্টার, 123টা ক্যারেক্টার স্পেস বাদে। যদি স্পেস সহ ধরেন 149টা ক্যারেক্টার। এই 149টা ক্যারেক্টারের সাথে দেখেন একটা স্পেস আছে, আরো 3টা ডট আছে। সো আপনি যদি মূল পুরাটা ধরতে চান ওই 156 ক্যারেক্টারের মতোই আসে। সো আপনারা চেষ্টা করবেন যেন 156টা ক্যারেক্টারের ভিতরে আপনাদের যে ডেসক্রিপশন আছে সেটা হয়ে যায়। তো এই ডেসক্রিপশন কি আমরা যখন আর্টিকেল লিখব বা ক্লায়েন্টকে দিব তখন কি প্রত্যেকটার জন্যই দিব? আসলে না, প্রত্যেকটার জন্য মেটা ডেসক্রিপশন দেয়া লাগে না। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি প্রফেশনালি অনেক ভালো লিখতেছেন, বেশ টাকা পয়সা নিচ্ছেন একটা আর্টিকেল লেখার জন্য, আমি বলবো যে হ্যাঁ আপনি প্রফেশনালি একটা মেটা ডেসক্রিপশন সুন্দর করে লিখে দিবেন। লিখে আপনি কি করবেন, যে একটা আর্টিকেল লিখলেন ওই আর্টিকেলের নিচে বোল্ড করে আপনি ইটালিক করে দিবেন যাতে সে বুঝতে পারে এটা মেটা, এবং পাশে লিখে দিবেন মেটা ডেসক্রিপশন, যেন সে যখন এসইও করার জন্য বা এসইও অপটিমাইজ করার জন্য তার ওয়ার্ডপ্রেসে হোক বা বিভিন্ন যে ওয়েবসাইটের সিএমএস সে ব্যবহার করে সেইটাতে হোক, সে যখন ইনক্লুড করবে ওই মেটাটাই কপি করে নিয়ে যে সে যেন ইনক্লুড করে দিতে পারে। আচ্ছা, ব্যাপারটা আমি বোঝাই একটু। সেটা হইলো ধরেন এইটা হচ্ছে আমার পুরো একটা আর্টিকেল, উপরের ওইটুকু বাদ দিয়ে দেন। তো নিচে যেটা আছে আর্টিকেল কিভাবে লিখতে হয় আমি দেখা যাচ্ছে সবাইকে সেটা বর্ণনা করছি বা সেটা দিছি যে এইভাবে আর্টিকেল লিখতে হয়। সো আমার এই 4টা 5টা পেজ মিলে একটা আর্টিকেল লেখা হয়েছে সাপোজ ধরে নেন। তো লেখার পরে এই যে যেটা আমি দিছি না, এই যে এইটা হইলো মেটা ডেসক্রিপশন। তো এইটার মধ্যে আমার মূল যে কিওয়ার্ড ছিল সেটা ছিল ওয়েট লস ট্রান্সফরমেশন, এটা ছিল আমার মূল বা ফোকাস কিওয়ার্ড। সো আমি মেটা ডেসক্রিপশনের ভিতরে এই মূল বা ফোকাস কিওয়ার্ড আমি দিছি, দেওয়ার পরে আরো একটা লাইন দিছি যেন সেটা পর্যন্ত গুগলের সার্চ রেজাল্টে বেশ ভালো মতো দেখায়। আচ্ছা, তো এইটার আমার ক্যারেক্টার আসছে কয়টা, ধরেন 156টা ক্যারেক্টার পর্যন্ত যে আমি লিখে দিছি আপ টু 156 ক্যারেক্টার। সো এখানে যদি আমি দেখি আমার এখানে দেখাচ্ছে 148 ক্যারেক্টার, তার মানে আমি যদি ডট সহ ধরি সেই একই 149 ক্যারেক্টার দেখাচ্ছে। এবং আপনারা দেখলেন যে একটু আগে আমি যেটা কপি করে নিয়ে আসলাম ওইটাও 149 ক্যারেক্টারের এবং তারপরে ডট 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 করা আছে। সো 3টা ডট থাকবে এখানে, আমি একটা অলরেডি ডট দিয়েই দিছি।
সো তারপরেও মানুষ মনে করবে কি তাহলে এরপরে আরো কিছু আছে, তার কাছে যদি এইটা ভালো লাগে পড়ে এই ডেসক্রিপশনটা, সে ওইটার পরে ক্লিক করে আপনার ওই আর্টিকেল পড়তে আসবে, বা আপনি যে হচ্ছে যে ক্লায়েন্টের জন্য লিখে দিচ্ছেন তার আর্টিকেল পড়তে আসবে। সো আপনারা যেটা লিখবেন সেটা এইভাবেই লিখে দিবেন। সো আমি যেটা বলতে এইটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরেন এইটা ইন্ট্রো, এইটাই ধরেন ইন্ট্রো, রাইট? তো আমি এইটা আরেকবার কপি করব, আমি দ্বিতীয়বার আবার অন্য কিছু লিখবো না। সো এইটা কপি করলাম, কপি করার পরে ধরেন এখানে আমি এন্টার দিয়ে আবার লিখলাম, এটাই লেখার পরে তারপরে আবার দিলাম একটা, রাইট? সো এই তিনটা প্যারাগ্রাফ মিলে আমার একটা ইন্ট্রো হবে বা ইন্ট্রোডাকশন হবে। কিসের ইন্ট্রোডাকশন হবে? আমি যে পুরো আর্টিকেল লিখছি সেই আর্টিকেলের একটা ইন্ট্রোডাকশন হবে। সো আপনার ইন্ট্রোডাকশনটা এরকম হতে হবে যেন একজন ইউজার আপনার পেজের মধ্যে ক্লিক করে আসার পরে আনস্যাটিসফাইড হয়ে চলে না যায়। কেন আনস্যাটিসফাইড হবে? কারণ ওইখানে আচ্ছা, আজিমুল হক স্যার, আপনি একটুখানি যদি মিউট করে দিতেন ভালো হতো। জি, থ্যাংক ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া জি আমার একটা কথা ছিল। জি ভাই আমার এখানে বৃষ্টি আসছে, কারেন্ট যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আর কি, তো এই কারণে একটু জানা রাখলাম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমারও সেম আচ্ছা, যাদের যাদের প্রবলেম আছে আপনারা একটুখানি এই যে মেসেজ বক্সে নামগুলা লিখে দিয়ে যান, আমি যেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? একটুখানি লিখে দিয়ে দিবেন এখনই। আচ্ছা, সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা আপনি এমন করে দিবেন যেন আনস্যাটিসফাইড হয়ে না চলে যায়। আনস্যাটিসফাইড কেন হবে? আপনার ইন্ট্রোর ভিতরে সেইটার হিন্ট থাকতে হবে যেটা আপনি বিস্তারিত আলোচনা করছেন। আপনি যদি ইন্ট্রো এদিক ওদিক সেদিক করে ফেলেন, ব্যাপারটা ভালো হবে না, রাইট? সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে ইন্ট্রোডাকশন দিবেন সেটা 2 3 4 5 প্যারাই দেন না কেন, ইন্ট্রোডাকশনে অবশ্যই আপনি এমন কিছু লাইন লিখে আপনার আর্টিকেলের মূল বিষয় সম্পর্কে হিন্টস দিবেন যেন একজন পড়তে উৎসাহিত হয় আরো বেশি। কেন? কারণ সে যে সলিউশনটা চাচ্ছে, সে যে ইনফরমেশনটা চাচ্ছে সেটা আপনার আর্টিকেলের মধ্যে আছে, পুরা যে একটা ইয়ে আছে আর কি, কি বলে, একটা কন্টেন্ট আর কি, টেক্সট কন্টেন্ট, সেটার ভিতরে আপনি তুলে ধরছেন সলিউশন আকারে। তো সে যেন ওই ইন্ট্রোডাকশনের ভিতর থেকে ওইটা পেয়ে যায়, ব্যাস এটুকুই। এরপরে লাস্টের লাইন, যে 2 লাইন অথবা 3 লাইন আপনি এমন করে লিখবেন ইন্ট্রোডাকশনে যেন ওই ইন্ট্রোডাকশনটা পড়ার পরে ওর পরে যে হেডিং গুলা দিয়ে মূল আপনি বিস্তারিত যেগুলা লিখছেন সেগুলা পড়তে আরো আগ্রহ জাগে, যে একটু পড়ে দেখি তাহলে কি লিখতেছে কি বলতেছে, রাইট? তো সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস বলি, ধরেন আপনারা একটা টপিক নিয়ে লিখতেছেন, ওই টপিকে আপনাদের প্রায় 2টা প্যারা লাগবে, লিখেন 2টা প্যারা ভাগ ভাগ করে, 2টা ভাগে ভাগ করে লিখেন 2টা প্যারা। বাট লাস্ট যে প্যারাটা লিখতেছেন আপনি 2টা প্যারার মধ্যে দ্বিতীয় নাম্বার যে প্যারা, ওইটাতেও একই রকম সিস্টেমে এমন ভাবে লিখবেন যেন পরের পয়েন্ট সেটা হেডিং হতে পারে, পরের আরেকটা সেটা আরেকটা সাব হেডিং হতে পারে, বা একটা বুলেট পয়েন্টের পরে আরেকটা বুলেট পয়েন্ট হতে পারে। মানে পুরা আপনি যে আর্টিকেলটা লিখতেছেন সেইটার আর্ট ওইটার ভিতরে থাকতে হবে। এই আর্ট জিনিসটাই হইলো মানুষকে ধরে রাখা। আপনি আপনার আর্টিকেলের মধ্যে কথার মাধ্যমে, মানে এখানে তো যা লেখা হয় সবগুলো মুখে বলা কথার মতোই, সো ইনফরমেশন দিতে দিতে হোক, কোনো একটা বিষয় সম্পর্কে সলিউশন দিতে দিতে হোক, কোনো একটা ব্যাপার সম্পর্কে জানাইতে জানাইতে হোক, আপনি যতটা সম্ভব কাস্টমার অনেকক্ষণ ধরে রাখতে পারবেন, সেটা যেমন আপনার সাইটের জন্য ভালো, আপনার নিজের জন্য বেনিফিট। কেন নিজের জন্য বেনিফিট? কারণ আপনার সাইটের ইমপ্রেশন বাড়তেছে, যে আপনার সাইটে মানুষ এসেই চলে যায় না, অনেকক্ষণ থাকে, তার মানে আপনার সাইটের কন্টেন্ট গুলো অনেক ভালো। গুগল এটা ট্র্যাক করে। গুগল কিভাবে ট্র্যাক করে? এই যে গুগলকে যখন আমরা আমন্ত্রণ জানাই তখন গুগলের কাছে একটা অ্যাক্সেস দেয়া হয়
যে অ্যাক্সেসের মাধ্যমে গুগল সব ধরনের ডাটা পায়, ঠিক আছে? বা আমরা আমাদের ওয়েবসাইটে যে ডাটা পাই, যে ওয়েবসাইটে কতজন মানুষ আসতেছে, কোথা থেকে আসতেছে, কোন পেজে আছে, কি পড়তেছে, সব আমরা দেখতে পাই। সেটা কোন জায়গায় দেখতে পাই? গুগলের একটা সার্ভিস আছে, সেই সার্ভিসে গিয়ে দেখতে পাই যে হ্যাঁ, সকল ধরনের ডাটা এখানে পাওয়া যায়। তো সেটা কোথায় পাওয়া যাচ্ছে? গুগলের কাছে পাওয়া যাচ্ছে, রাইট? তো ওই ক্ষেত্রে গুগল কিন্তু ওই ডাটাগুলো নেয়। আমরা যেরকম দেখতে পাই, আমাদেরকে দেখায়, সেরকম নিজের কাছেও ওইটা স্টোর করে রেখে দেয়। যার জন্যে আপনার সাইটের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা ইউজার থাকবে, এভারেজ যদি এরকম হয় 10,000 করে ইউজার পার মান্থ আসে। 10,000 এর মধ্যে 3 থেকে 4,000 ইউজার মোটামুটি আপনার সাইটের ভিতরে কিছু না হইলেও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা করে কাটায়। তার মানে আপনার সাইটে যে কন্টেন্ট আছে, আপনার সাইটে যে আর্টিকেল গুলা আছে বা যে পোস্ট গুলা আছে, খুবই দারুণ। না হইলে একটা মানুষ এক একজন প্রায় আধা ঘন্টা করে 1 ঘন্টা করে কাটাচ্ছে, এটা খুবই বড় ব্যাপার। তো আধা ঘন্টা তো আর একটা আর্টিকেল পড়তে লাগে না, হয়তো বা 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট। তারপরে গিয়ে সে আরো একটা তাহলে পড়ে, না হইলে হোম পেজ যেটা আছে সেটা ব্রাউজ করে নতুন কিছু আসতেছে কিনা সেটার জন্য, কিছু গ্যালারি ব্রাউজ করতে পারে। তো আপনার সাইটের যে কোয়ালিটিটা আছে, সেই কোয়ালিটিটা অনেক ভালো। এইটাই আসলে মানে প্রদর্শন করে আরকি। আর যদি ওইরকম টাইপের আর্টিকেল না হয়, এনগেজিং টাইপের আর্টিকেল, মানুষের ভালো না লাগে, মানুষ তো 2-5 লাইন পড়ে চলে যাবে, রাইট? সো আর্টিকেল লেখার সময় আপনি যখন মূল যে একটা বিষয় সম্পর্কে লিখতেছেন, সেটা যদি ৩ টা প্যারার হয়, আপনি ভাগ, ভাগ করে ৩ টা প্যারাতে লেখেন। কোনো সমস্যা নেই। কিন্তু লাস্ট যে প্যারাটা লিখতেছেন, সেইটার পরে আরেকটা টপিকে জাম্প করার আগে আপনি এমনভাবে লিখবেন যেন ওই প্যারাটা পড়ার পরে নিচে আরো কি আছে বা আরো কোন পয়েন্ট আছে, আরো কোন টপিক আছে, সেইটা পড়ার জন্য মানুষের মনে আরো একটু আগ্রহ জাগে। আচ্ছা ঠিক আছে, পড়ি তো। আচ্ছা ঠিক আছে, এইটাও হয়ে গেল। তাহলে পরে দেখি তো আরেকটা কি পয়েন্ট আছে বা আরেকটা কোন টপিক নিয়ে কথা বলতেছে, বা আপনি যদি সলিউশন দেয়, দেখি তো আরেকটা কোন সলিউশন আছে। এই যে মানুষের দেখার প্রবণতা বা একটা আগ্রহ, আর্টিকেলের মাধ্যমে আসলে সেই আগ্রহটাই সৃষ্টি করা হয়। সো এই আর্টিকেলটা একটা আর্টের মতো। আপনি যত ভালো করে যেরকম আর্ট করবেন, মানুষের চোখে তাক লেগে যাবে বা মানুষ তাকায় থাকবে, অনেকক্ষণ ধরে দেখবে বা সেটা সেভ করে রাখবে, ব্যাপারটা এরকম হয়। আর হয় না, ফেসবুকের মধ্যে কোনো ছবি দেখতে দেখতে ছবিটা খুবই ভালো লাগছে, আমরা সেভ করে রাখি, রাইট? সো আর্টিকেল গুলাও এরকম টাইপের। এরপরে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে আর্টিকেল আপনি এত দারুণ করে লিখবেন যেটা মানুষের উপকারে লাগে, কাজে লাগে, রাইট? তো সেইটা যেন মানুষ পড়ে বুঝতে পারে যে হ্যাঁ, এটা মানে পুরাটা তো পড়তেছেই, পড়ার পরে সে বুঝতেছে যে না রে, এটা আমার কাজে লাগতেছে। তো সে সেটা কি করবে? শেয়ার করবে আরেকজনের সাথে। এই দেখ, এখান থেকে আমি এই সলিউশন পাইছি, তো তোর যদি সমস্যা হয় তুই এখান থেকে এই জিনিসটা দেখতে পারিস। আমরা যেরকম খুব মজার জিনিস বা খুব ইন্টারেস্টিং কিছু জিনিস আমরা যেভাবে শেয়ার করি, যে দেখা যাচ্ছে ছোট ছোট কিছু ওই যে ক্লিপ থাকে না, গানের ক্লিপ, আমরা আমাদের স্টোরিতে দেই, আমরা আমাদের ফেসবুকে শেয়ার করি। বিভিন্ন ছোট ছোট কিছু ভিডিও থাকে, যে ভিডিওগুলোর ভিতর থেকে অনেক হয়তোবা সেটা অনেক ফানি, হয়তোবা আমাদের লাইফের কোনো একটা পার্টের সাথে মিলে যাচ্ছে, সেটা নিয়ে আমরা শেয়ার করি। সো আর্টিকেলটাও ঠিক ওইভাবেই আসলে লিখতে হয়। ওই ভিডিও যারা বানায়, ওই ভিডিওর মধ্যেও এইভাবে স্ক্রিপ্ট করা থাকে। ওই স্ক্রিপ্টটা পড়ার পরেই আসলে ওই স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভিডিও তৈরি করা হয়, রাইট? সো আর্টিকেলও ঠিক একইভাবে আপনারা তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, ধরেন এইটা আপনার ইন্ট্রো, আপনি 2 প্যারাতে শেষ করছেন, এইটা আপনার মেটা ডেসক্রিপশন। সো আপনি মেটা ডেসক্রিপশনটা জাস্ট সিলেক্ট করবেন, বোল্ড করবেন, ইটালিক করে দিবেন। আপনি এমনও করতে পারেন, এটার ফন্ট চেঞ্জ করে দিলেন, এটা এরিয়াল ফন্ট আছে, আপনি দেখা যাচ্ছে ভিরান্ডা করে দিতে পারেন, বা দেখা গেল আপনি জর্জিয়া করে দিতে পারেন, আপনি দেখা গেল কমফোর্টটা করে দিতে পারেন, এটা করে দিতে পারেন। তারপরে এখানে লিখে দিবেন ব্র্যাকেট দিয়ে এইভাবে যে এইটা তোমার মেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনে যে লিখলেন না, এইটা এই একই ফন্ট করবেন না, তাহলে মানুষের চোখে পড়বে না। এটা ইটালিক বাদে করে দিবেন। এইটা অন্যান্য যেগুলো যেটা যে ফন্টে লিখেছেন সেম ফন্টে দিবেন এবং বোল্ড থাকবে। সো মানুষ যাতে বুঝতে পারে, ও আচ্ছা, তাইলে এটা মেটা ডেসক্রিপশন। ওকে,
ঠিক আছে, সমস্যা নাই। আমি এটা কপি করে আমার যে সফটওয়্যার বা প্লাগইনস আছে আমি সেটাতে দিয়ে দিব। রাইট? এইভাবে করতে হয়। সো এইভাবে করলে এইটা হচ্ছে আপনার প্রফেশনাল ওয়ার্ক। আপনি যেটা করতেছেন এইভাবে এইটা হইল প্রফেশনাল ওয়ার্কের পর্যায়ে পড়ে যে হ্যাঁ আপনি আসলেই প্রফেশনাল, আপনি বলে দিচ্ছেন। সো যে ইন্ট্রোটা দিবেন ইন্ট্রোর মতো দিবেন, একদম শুরু থেকে যেভাবে মানুষকে এঙ্গেজ করাতে হয় এখান থেকে এঙ্গেজ করানো শুরু করবেন। তারপরে কিছু ইনফরমেশন আপনার পুরা আর্টিকেলের ব্যাপারে কিছু হিন্টস, তারপরে গিয়ে দেখা যাচ্ছে আরো একটা প্যারা, তারপরে আরো একটা প্যারাগ্রাফ, এইভাবে করে আপনার যে 2টা 3টা লাগে দিবেন। সো 2টা 3টা লাগে দিবেন বলতে দেখা যাচ্ছে আপনি 500 ওয়ার্ডের আর্টিকেল লিখতেছেন, তাই বলে তো 300 ওয়ার্ডের আপনি ইন্ট্রো দিতে পারেন না, তাই না? সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মেটা ডেসক্রিপশন আলাদা করে 156 ক্যারেক্টারের করবেন, আর 500 ওয়ার্ডের মধ্যে আপনি মোটামুটি 100 ওয়ার্ডের বা 120 ওয়ার্ডের বা 130 ওয়ার্ডের এরকম হচ্ছে যে আপনি একটা ইন্ট্রো দিয়ে দিবেন। বাকিটা যা থাকবে পুরাটাই। এন্ড 500 ওয়ার্ড মানে যে আপনাকে গুনে গুনে 500টা ওয়ার্ডই করতে হবে, ব্যাপারটা এরকম না। 500 ওয়ার্ড, সেক্ষেত্রে আপনার 550 ওয়ার্ড লাগতে পারে, 540 ওয়ার্ড, 30 ওয়ার্ড, 20 ওয়ার্ডও লাগতে পারে। সেভাবে মেজিওর করে করতে হবে। তো এখন প্রশ্ন হতে পারে ভাই এই মেজিওরটা করব কিভাবে বা বুঝবো কিভাবে যে আমার পুরো আর্টিকেল এই 500 ওয়ার্ডের মধ্যে শেষ করা যাবে বা কি করা যাবে? এইটা আসলে প্র্যাকটিস করতে করতে হবে। আপনি বিভিন্ন ইয়েগুলা পড়বেন, আম, বিভিন্ন যে টপিক গুলো আপনার ভালো লাগে, দেখা যাচ্ছে ওই যে এর আগের দিন বলছিলাম কারো টেক ভালো লাগে, কারো ট্রাভেল ভালো লাগে। সো এই টাইপের যেগুলো আছে সেগুলো আপনি পড়বেন। পড়ার পরে আপনি সেটা প্র্যাকটিস করবেন, লেখার ট্রাই করবেন আপনার নিজের মতো করে। সো তাতে কি হবে, আপনার একটা ধারণা আসবে। আপনি যখন পড়তেছেন ওইটা কিন্তু পড়তে পড়তে আপনি ওইখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে এটা কত ওয়ার্ডের হতে পারে, ওইটা এর ভিতরে কি দেয়া যাইতে পারে না পারে, হ্যাঁ এটাতে ভিতরে কি টপিক লিখবো না লিখবো, অনেক কিছু। রাইট? ওকে, সো এই গেল আমাদের ইন্ট্রোর ব্যাপার। ইন্ট্রোর পরে দেখেন এখানে আমরা লিখে রাখছি এইটা হচ্ছে কি হেডিং। হ্যাঁ, এইগুলো আমি বারবার ধরবো বা বারবার জিজ্ঞেস করবো, এগুলো মাথার মধ্যে ঢুকায় নিতে হবে। কাজ আপনারা যখন আর্টিকেল লিখতে যাবেন, বিভিন্ন পোস্ট লিখতে যাবেন, তখন এটা দরকার। আপনারা যদি আর্টিকেল পোস্ট নাও লিখেন, আপনাদের ডিজিটাল মার্কেটার আপনারা, সো কাজটা হবে ডিজিটাল ওয়ার্ল্ডে কাজ হবে, যে কোনো ওয়েবসাইটের মধ্যে কাজ হবে। সেটা ই কমার্স হতে পারে, নর্মাল কোনো সাইট হতে পারে, ব্লগ লেখা এরকম সাইট হতে পারে, এমনকি সোশ্যাল মিডিয়াও এক এক ধরনের এক একটা ওয়েবসাইট, তো সেইটার মধ্যে গিয়ে হতে পারে। তো এই আর্টিকেলের যে ফরম্যাট আছে, পোস্টের যে ফরম্যাট আছে, সেটা আপনাদের সকল ক্ষেত্রে সকল জায়গায় কাজে লাগবে। রাইট? সো এই যে যে ট্যাগ গুলা আছে, এই ট্যাগ গুলা আপনাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। যে হেডিং যেটারে বলে, এই যে হেডিং। ভাই আমার হ্যাঁ বলেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে বলেন। আর্টিকেল লেখার বিষয়ে হ্যাঁ। আমরা হয়তো মাঝে মাঝে অন্য কোনো ব্লগ বা আর্টিকেলের রেফারেন্স নিতে, মানে যদি আমরা চাই তবে সেটা কি ভ্যালিড হবে, মানে মানে নাকি ওয়েবসাইট সেটাকে অনেকটা চুরি করা বা স্প্যাম টাইপের ধরতে পারে? আপনি ধরেন 1000 থেকে 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতেছেন, আমার কথাটা একটু পরিপূর্ণভাবে বুঝেন। আপনি 1000 থেকে 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতেছেন, সেই আর্টিকেলের মধ্যে ইন্ট্রোটা আপনি নিজে বানাইছেন, কনক্লুশনটা আপনি নিজে বানাইছেন, বাকি যা কথাবার্তা আছে এক একটা ওয়েবসাইটের থেকে নিছেন এবং সাইটেশন দিয়ে দিছেন অমুক ওয়েবসাইটের থেকে নেয়া। তাহলে ব্যাপারটা টোটালি আপনার মানে ক্রেডিট দেয়া হইলো, চুরি করা হইলো না, বাট আপনার সাইটের জন্য সেটার কোনো ইফেক্ট নাই। ওইটার জন্য আপনার সাইটের কোয়ালিটি বাড়বে না, আমার মনে হয় আরো কমে যাবে। আর যদি আপনি সেখান থেকে নিজের মতো করে আইডিয়া নিয়ে লিখেন, রাইট, নিজের মতো করে আইডিয়া নিয়ে যদি লিখেন তাহলে সেটা বেশি ভালো হয়। যদি আপনাকে এরকম করতেই হয় তো সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ একটা বা দুইটা কোটেশন দিতে পারেন। সেই কোটেশনে দেখা যাচ্ছে ওয়ার্ড সংখ্যা খুব বেশি হইলো, খুব বেশিও যদি হয় তাও ধরেন 50টা বা 60টা ওয়ার্ড কোটেশন। সো 50টা বা 60টা ওয়ার্ডের মধ্যে আপনি অন্য একটা ওয়েবসাইটের থেকে সেটা কপি করছেন এবং সেটা সাইটেশন দিয়ে দিয়েছেন যে অমুক ওয়েবসাইট। রাইট? সো ওইটা গুগল বুঝবে যে হ্যাঁ আপনি একটা কোটেশন অন্য সাইটের থেকে নিছেন যেটা আপনার এই টপিকের সাথে যায় এবং জরুরি। সো আপনি সেটা ক্রেডিট দিয়েই নিছেন।
সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। বাট যদি আপনি এরকম করেন যে একটা পুরো আর্টিকেলই লিখছেন অন্যদেরটা নিয়ে ক্রেডিট দিয়ে দিয়ে, না এইটা না না সেটা রাইট। সো আমি যেটা বলছি আপনি বুঝতে পারছেন মনে হয়। জি 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 হ্যাঁ, অবশ্যই ঠিক বুঝতে আছে। পারছি। ধন্যবাদ ভাইয়া। ওকে। আচ্ছা, ওকে ১, ২, ৩, ৪ ওকে ঠিক আছে। আম অনেকে দিছেন। ঠিক আছে। আবার কারো কারেন্ট যাচ্ছে। ঠিক আছে। ওকে। আচ্ছা যাই হোক। সো আমরা যেটা বললাম যে মনে রাখতে হবে কি একটা আর্টিকেল বা একটা পোস্টের মধ্যে H2 থাকে। যেই H2 কে আমরা বলি হেডিং 2। এই হেডিং 2 কোথায় বলি? এই যে এখান থেকে যখন হেডিং 2 সিলেক্ট করে দেই আমরা এটাতে হেডিং 2 বলা হয়। আর এইটাকেই আসলে আমরা হেডিং বলি। এই H2 কেই হেডিং বলি আর্টিকেলের মধ্যে। যেটা H1 অনেকেই বলে ভাই এটা হেডিং না কেন? এটাও তো হেডিং 1 বা হেডিং এর ১ নাম্বার ভার্সন বা সবথেকে বড়। ভাই ওইটা হচ্ছে ফন্টের দিক থেকে বড়। আমি যদি হেডিং 1 দেই এটার লেখা আরো বড় হয়ে যাবে, অনেক বড়। রাইট? বাট এই H1 যে জিনিসটা সেটা হচ্ছে টাইটেলেরই এক্সটেন্ডেড রূপ। আপনি যে টাইটেলটা দিচ্ছেন গুগলে দেখায় সেটার একটা এক্সটেন্ডেড রূপ। রাইট? সো আপনি হেডিং 2 এর আন্ডারে এই একইভাবে প্যারাগ্রাফ দিবেন। প্যারাগ্রাফের মধ্যে আপনার কিওয়ার্ডটা থাকবে। কোথায় থাকবে? হয়তোবা এই যে ওয়েট লস ট্রান্সফরমেশন আমি এই প্যারাগ্রাফে একবার ইউজ করছি। আপনি এই প্যারাগ্রাফে ইউজ নাও করতে পারেন। কোনো সমস্যা নেই। বাট মূল যে পুরা একটা আর্টিকেল তার ভিতরে ওয়ার্ড হিসাবে ডেনসিটি আপনাকে মেইনটেইন করতে হবে। ডেনসিটি কি জিনিস? যে কত ওয়ার্ডে কতবার দেয়া যায়। 1% হতে হয়। যতগুলো ওয়ার্ডের আপনি আর্টিকেল লিখবেন ততগুলো ওয়ার্ড সহ আপনার 1% হতে হবে। তো 1% এর নিচে হইলেও সমস্যা নেই। আপনি তাই বলে দেখা যাচ্ছে 1% এর অর্ধেকেরও কম এরকম দিলেন তা করবেন না। বাট 1% এর কাছাকাছি বা 1%। তো সেক্ষেত্রে 1000 ওয়ার্ডে 8টা 9টা এরকম জায়গায় দিতে পারেন বা 8টা বা 9টা ইউজ করতে পারেন। তো 8টা 9টা কোন জায়গায় আমরা বলছিলাম একটা টাইটেলে, একটা মেটা ডেসক্রিপশনে, হেডিং এর মধ্যে এবং সাব হেডিং এর মধ্যে। তো এখন আমরা আরেকটুখানি বিস্তারিত জানি এই জিনিসটা যে হেডিং এবং সাব হেডিং এর মধ্যে কোথায় কিভাবে দিতে হয়। যে কোনো দুইটা হেডিং এ আপনি আপনার যে কিওয়ার্ড আছে সেটা দিবেন। একটাতে দিবেন হচ্ছে সরাসরি। সরাসরি মানে ওয়েট লস ট্রান্সফরমেশন এইটা আমার ফোকাস কিওয়ার্ড। আপনি দেখা গেল 2 নাম্বারটাই কথার কথা। আপনি 1 নাম্বারে দিতে পারেন, সমস্যা নাই। আপনি 2 নাম্বারে দিয়ে দিলেন। ওয়েট লস ট্রান্সফরমেশন কথা এখানে লিখে দিলেন। আমি এখানে ট্রান্সফরমেশনটা লিখেই দিচ্ছি। হ্যাঁ? সবই ছোট হাতের দেয়া আছে। সো ছোট হাতের ট্রান্সফরমেশন। আচ্ছা, আমি দিলাম ট্রান্সফরমেশন। এটা দিয়ে দিলাম। হ্যাঁ? এটা আমার হেডিং এ চলে গেল এবং এটাতে কি হইলো? এক্সাক্ট ম্যাচ বলে। এক্সাক্ট মানে কি? একদম একই রকম। সো ম্যাচ হচ্ছে ম্যাচ করে যাবে। সো ওয়েট লস ট্রান্সফরমেশন এইটাই আমার কিওয়ার্ড। একদম সেম টু সেম সেইটাই আমি এখানে দিয়ে দিছি। আচ্ছা। আরেকটা দিব আমি একই রকম আরেকটা হেডিং এর মধ্যে কিন্তু সেটা আমি কিভাবে দিব? ফ্রেজ চেঞ্জ করে দিব। ফ্রেজটা চেঞ্জ করে দিব। যে মিনিংটা একই থাকবে ওয়েট লস ট্রান্সফরমেশন, যে ওয়েট লসের যে ট্রান্সফরমেশনটা আছে সেটা আমি সেই টপিক নিয়ে আমি কথাবার্তা বলতেছি। সো ওইটারই একটা ফ্রেজ চেঞ্জ করে আমি আরেকটা হেডিং তৈরি করব। তার মানে পুরো আর্টিকেলের মধ্যে মিনিমাম দুইটা হেডিং এ আপনি আপনার যে কিওয়ার্ডটা আছে বা যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা আপনি ইউজ করবেন। একটা সরাসরি ইউজ করবেন আর একটা পরোক্ষভাবে অথবা যেটা বলা যায় ফ্রেজ চেঞ্জ করে ইউজ করবেন। আমরা এর আগের দিন দেখছিলাম ফেসবুক অ্যাডভার্টাইজিং অন ফেসবুক ফ্রেজ চেঞ্জ। সো একই রকম ভাবে আপনি একটা ইউজ করবেন ফ্রেজ চেঞ্জ করে একটা এক্সাক্ট। আচ্ছা, আরেকটা করবেন হচ্ছে যে কোনো একটা, এটা মিনিমাম। আমি যেটা ক্রাইটেরিয়া বলতেছি এটা মিনিমাম, কিন্তু আপনি যদি খুব বেশি করে ফেলেন সেটা ওয়ার্ডের উপরে নির্ভর করবে যে আপনি কতবার করবেন, কোথায় কোথায় করবেন। আপনার যেখানে লাগবে অবশ্যই সেখানে দিবেন, যেখানে লাগবে না সেখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে? ওকে। তো আপনি আরেকটা দিবেন হইলো সাব হেডিং এ। সাব হেডিং এর ভিতরে আপনি এক্সাক্ট ম্যাচও করতে পারেন, আবার হচ্ছে যে যেটা বলে ফ্রেজ চেঞ্জ করে করতে পারেন। এটা
টোটালি ঐচ্ছিক বিষয়, যে আপনি অপশনাল, আপনি যে কোনো ভাবে দিতে পারেন, বাট দিতে হবে একবার। সো ধরেন এইটাতে একবার আসলো, মানে এইটাতে দিলাম, এইটাতে একবার আসলো, এইটাতে একবার আসলো, এবং সাব হেডিং যেটা আছে ধরেন এই সাব হেডিং এ একবার আসলো, তাহলে আমার একই কিওয়ার্ড 3 বার ইউজ করা হইলো, 3 বার, আর এই টাইটেলে একবার 4 বার, মেটায় একবার 5 বার, এরপরে গিয়ে পুরা যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের ভিতরে আপনি এক্স্যাক্টলি মানে যেই ফোকাস কিওয়ার্ডটা আপনি নিছেন সেটা হয়তোবা 2 বার থেকে 3 বার ইউজ করেন একদম এক্স্যাক্ট ম্যাচ দিয়ে, আর আরেকবার হয়তোবা 2 বার আপনি টোটালি যেটা বলা যায় ফ্রেজ চেঞ্জ করে ইউজ করেন। ঠিক আছে, মোট 1000 ওয়ার্ডের মধ্যে আপনি একই এইভাবে 8 থেকে 9 বার ইউজ করেন। সো অনেকের কাছে একটু কঠিন হয়েছে বা কঠিন মনে হয়েছে ব্যাপারটা, আমি আবার একবার বোঝাই। 1000 ওয়ার্ডের মধ্যে, আমি বারবার বলছি 1000 ওয়ার্ড, তার মানে কিন্তু মূল আর্টিকেল শুধু 1000 ওয়ার্ডের হবে এরকম না, কিন্তু 1000 ওয়ার্ডের ভিত্তিতে আপনি যদি করেন তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে যে করতে হবে কি, টাইটেলে একবার ইউজ করেন যেটা এক্স্যাক্ট ম্যাচ। এক্স্যাক্ট ম্যাচ মানে আপনি যে ওয়ার্ডটা নিছেন সেম টু সেম ওইটাই ব্যবহার করতে হবে। আপনি কিসে করতেছেন, একবার টাইটেলে, এরপরে একটা H2 তে করেন এক্স্যাক্ট ম্যাচ, এই দুইটা করে ফেললেন, তারপরে যে আরেকটা H2 তে করেন সেটা এক্স্যাক্ট ম্যাচ না হইলেও সমস্যা নেই, ফ্রেজ চেঞ্জ করে করতে পারেন। আচ্ছা, আরেকটা করবেন সাব হেডিং এ যেটা H3, তো H3 তে যখন আপনি করবেন তখন সেটা কি হতে পারে, এক্স্যাক্ট ম্যাচও হতে পারে, ফ্রেজ চেঞ্জ করেও হতে পারে, এটা ঐচ্ছিক বা অপশনাল বিষয়। এবং পুরা ওই টাইটেল থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত আপনারা আরো 3 বার 4 বার বা 5 বার ইউজ করেন, করে সেটার ভিতরে কোন কোন জায়গায় একদম সেম টু সেম এক্স্যাক্ট ম্যাচ দেন, কোন জায়গায় হচ্ছে যে ইয়েগুলো দেন, ফ্রেজ চেঞ্জ করে দেন। তো এইগুলো আপনারা কোথায় করবেন, এগুলা করবেন এই যে প্যারাগ্রাফের মধ্যে, বিভিন্ন যে প্যারাগ্রাফ থাকে না, এই প্যারাগ্রাফের মধ্যে যেই জায়গাতে লাগে সেই জায়গায় দিবেন। ইচ্ছাকৃতভাবে আমাকে করতে হবে বলে আমি করে দিলাম সেটা না, আবার প্রত্যেকটা প্যারাগ্রাফেই থাকতে হবে এরকমও না, পুরো আর্টিকেলের মধ্যে আপনি যে কোনো প্যারাগ্রাফে দিতে পারেন, বাট চেষ্টা করবেন সেটা যেন ন্যাচারাল দেখায়, কোনোভাবে যেন এরকম মনে না হয় যে না ওয়ার্ডটা আপনার ইউজ করার দরকার, মানে জায়গা পাচ্ছিলেন না খুঁজে এর জন্য এখানে ইউজ করছেন, এরকম যেন না হয়। ঠিক আছে, ওকে। তো এই ক্ষেত্রে যেটা হেডিং হয় H2, যেটা হেডিং হয় সেটা জাস্ট হেডিং এর মতোই কাজ করে, আর যেগুলো H3 হয় বা সাব হেডিং হয় সেগুলো আসলে এই হেডিং এর আন্ডারে এক একটা লিস্টিং টাইপের কাজ করে। কিরকম দেখা যাচ্ছে, আমি ধরলাম অ্যাডেলে ওয়েট লস জার্নি, এইটার অনেকগুলা পার্ট আছে, যে তার জার্নি প্রথম ফেজে কেমন ছিল, দ্বিতীয় ফেজে কেমন ছিল, তৃতীয় ফেজে কেমন ছিল। সো ওইটা আমি লিস্ট করে করে দিতে পারি সাব হেডিং দিয়ে, যে এটা কি প্রথম ফেজ একটা সাব হেডিং, দ্বিতীয় ফেজ একটা সাব হেডিং, তৃতীয় ফেজ অফ অ্যাডেলেস মানে ওয়েট লস ট্রান্সফরমেশন, এই যে আমি একটা কিওয়ার্ড দিয়ে দিলাম এবং তার সাথে আমার সাব হেডিং হয়ে গেল, রাইট? এইভাবে লিস্টিং স্টাইলে আসে। ওকে, সো এই যে আমি যেটা দেখছি বা লিখেছি সেটা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে মিনিমাম একটা হেডিং, মিনিমাম একটা সাব হেডিং এখানে লেখা আছে, যেটা ফোকাস কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হয়। ঠিক আছে, কিন্তু মূল যে ব্যাপারটা হইলো যেটা বললাম যে আপনার দুইটা হেডিং এ ইউজ করতে হবে, তার মধ্যে একটা মানে এখানে যেটা দেয়া আছে না, এটা দেয়া আছে হইলো ধরেন 400-500 যদি ওয়ার্ড হয় বা একেবারে কম ওয়ার্ড হয়, তো সেই ক্ষেত্রে আমি কি করব, তো সেই ক্ষেত্রে আপনি একটা হেডিং এ এক্স্যাক্ট ম্যাচ দেন, একটা সাব হেডিং এ সেখানেও এক্স্যাক্ট ম্যাচ দিতে পারেন অথবা ফ্রেজ চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, প্যারাগ্রাফ যেগুলো আমরা দেখতেছি যে এক একটা হেডিং এর আন্ডারে, সাব হেডিং এর আন্ডারে একটা বা একাধিক প্যারাগ্রাফ থাকতে পারে। সো ওই প্যারাগ্রাফের মধ্যে কয়টা করে সেন্টেন্স থাকে, যেটা গতকালকে বলছিলাম 4টা থেকে 5টা সেন্টেন্স সর্বোচ্চ আপনি রাখবেন, যে প্রত্যেকটা সেন্টেন্সে 20টা ওয়ার্ডের কম হইতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সে 20টা করে ওয়ার্ডের কম হইতে হবে, মানে আপনি সর্বোচ্চ 20টা করে ওয়ার্ড যাইতে পারবেন, তার বেশি যাইতে পারবেন না। এর যে মূল মিনিং সেটা হইলো এই যে পুরো একটা আমি প্যারাগ্রাফ লিখেছি, এই প্যারাগ্রাফের মধ্যে যদি
সেন্টেন্স থাকে 3টা সমস্যা নাই, যদি থাকে 4টা সমস্যা নাই, যদি থাকে 5টা সমস্যা নেই, 5টার ঊর্ধ্বে যাওয়া যাবে না। এক। দ্বিতীয় হচ্ছে এই পুরো একটা একটা করে যে লাইন লিখতেছি আমি, এই যে you know Adele is a very popular singer who followed a diet plan for her weight loss transformation. এই পুরো এইটার ভিতরে সর্বোচ্চ 20টা ওয়ার্ড থাকতে হবে। তো আমার কয়টা ওয়ার্ড আছে? 18টা ওয়ার্ড আছে। তো খুব সহজে পড়া যাবে। এটা কেন করতে হয়? এটা করতে হয় রিডেবিলিটি ইনক্রিজ করার জন্য বা রিডেবিলিটি ইমপ্রুভ করার জন্য। রিডেবিলিটি কি জিনিস? একজন ইউজার কত সহজে পড়তে পারে। ঠিক আছে? সো নাম্বার গেমটা কি? প্যারাগ্রাফ হইতে হবে 4টা থেকে 5টা সেন্টেন্সের সর্বোচ্চ, এক একটা সেন্টেন্সের মধ্যে সর্বোচ্চ 20 ওয়ার্ড থাকতে হবে, সর্বোচ্চ। কিন্তু আপনি একটা ওয়ার্ড দিয়ে, একটাই অক্ষর দিয়ে একটা লাইনও আপনি শেষ করতে পারেন। কিভাবে? এখানে উদাহরণ আমি লিখে দিয়েছি, আপনারা যদি একটু খেয়াল করেন তো সেই জিনিসটা আমি একটু দেখাবো। দেখেন, এইটা একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে, ধরেন এটা হেডিং বা সাব হেডিং যে কোনো একটা আন্ডারে আছে, লেখা হয়েছে। এইটা দিয়ে আমি কিছু কথাবার্তা বলছি, কিছু ইনফরমেশন ডেলিভার করছি। করার পরে আমি একজন ইউজার যে আছে তার কাছে প্রশ্ন করতে পারি, ক্যান ইট বি ইয়োর বেস্ট কম্পেনিয়ন? এটা কি, ধরেন আমি এমন কিছু সম্পর্কে ইনফরমেশন দিছি যেটা মানুষ ইউজ করে বা ইউজ করতে চায়, এরকম টাইপ। সো আমি তাদের কাছে প্রশ্ন রাখতেছি এরকম, কি এইটা কি তোমার আসলেই বিশ্বস্ত সঙ্গী বা সব থেকে সেরা সঙ্গী হতে পারে? একটা লাইন আমার শেষ। এরপরে দেখেন, ইয়েস, একটা শব্দ দিয়ে একটা লাইন শেষ। শিওরলি ইট উইল বি, আমি আরো জোর দিয়ে বলতেছি, হ্যাঁ অবশ্যই। এটা কেন করা হয় জানেন? এটা করা হয় যেন ইউজারের মনের ভিতরে আপনি আরো বেশি করে ঢুকে যাইতে পারেন, তাকে এঙ্গেজ করতে পারেন, এই আর্টিকেলের মধ্যে তাকে এঙ্গেজ করতে পারেন। ঠিক আছে? সো বাকি এইটুকু দেখার আপাতত দরকার নেই, যেটুকু আছে ওইটুকু বাদ থাকুক। আপনি শুধু এইটুকু দেখেন যে আমরা প্যারাগ্রাফের পরে সেটা এক লাইন মানে যে প্রত্যেকটা এরকম করেই প্যারাগ্রাফ লিখতে হবে, ব্যাপার এরকম না। আপনি একটা লাইন দিয়ে একটা প্যারাগ্রাফ শেষ করতে পারেন, একটা শব্দ দিয়ে একটা লাইন একটা প্যারাগ্রাফ শেষ করতে পারেন, আবার 2, 3টা 4টা শব্দ দিয়েও একটা লাইন একটা প্যারাগ্রাফ আপনি শেষ করতে পারেন। আপনি সেইভাবেই লিখবেন যেভাবে আপনার ওই নিশের বা ওই টপিকের ক্লায়েন্ট বেশি করে এঙ্গেজড হয়। আর্টিকেল লেখার কাজই হইল ট্রাফিক টেনে আনা এবং এঙ্গেজড রাখা। ঠিক আছে? ওকে, আজকে আমরা নতুন যেটা শিখবো সেটা হচ্ছে, অনেক কিছুই নতুন এখনো শিখলাম। সো আচ্ছা, এই যে এখানে দেয়া আছে, keyword key phrase focusing keyword must use in heading at least 2 time and the word should not be the same. মানে আপনি যে ওয়ার্ড গুলো দিচ্ছেন সেগুলো একদম সেম হওয়া যাবে না। আচ্ছা, যাই হোক। সো আপনি যে আর্টিকেল গুলা লিখতেছেন সে আর্টিকেলের মধ্যে রিলেভেন্সি থাকতে হবে, ফ্রেজ চেঞ্জ থাকতে হবে। মানে আপনি যে টপিক নিয়ে কথা বলতেছেন আপনি ইররিলেভেন্ট কোনো টপিক নিয়ে আসলে এখানে কথাবার্তা বলতে পারবেন না। ওকে, আচ্ছা। সো এরপরে আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে একটা ছবি অ্যাড করা আর একটা লিংক করা। ওকে, আমরা আশা করতেছি যে কয়টা লিংক আছে লিংকের ব্যাপারে ধারণা দিতে পারবো এবং আমরা ছবি অ্যাড করা তো আজকে শিখে যাইতে পারবো। তো ছবি কিভাবে অ্যাড করবেন আপনি একটা প্যারাগ্রাফের এই মূল আর্টিকেলের মধ্যে? ধরেন আমি প্রথমে একটা ফাঁকা জায়গাতে ছবি অ্যাড করা দেখাবো। ছবি কিন্তু আগে অ্যাড করবেন না, আগে লিখে নেবেন, তারপরে যেখানে ছবি অ্যাড করার দরকার হবে অ্যাড করবেন, না হইলে বাদ। ঠিক আছে? ওকে, সো ধরেন আমি এই জায়গাতে একটা ছবি অ্যাড করব, ছোট করে নিব, নেয়ার পরে আচ্ছা আমি পুরো স্ক্রিনটা শেয়ার করি তাহলে আপনারা বেশি ভালো দেখা যাবে। পুরো স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার। ওকে, খুব সহজ ছবি অ্যাড করা, মানে দুনিয়ার মনে হয় সবচেয়ে সহজ কাজ এই আর্টিকেলের মধ্যে ছবি অ্যাড করা, রাইট? আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে?
জি ভাইয়া, জি ভাইয়া। জি ওকে, ভাইয়া দেখা যাচ্ছে। সো আমি ছোট করে নিলাম। ছোট করে আমি যেখানে ছবি অ্যাড করব সেইটাই আমি করে নিলাম। নেয়ার পরে এখন দেখেন, আম, আমি যেটা করব সেটা হচ্ছে যেকোনো একটা ছবি, আমার এখানে যে ছবিগুলো আছে, আম, আচ্ছা আমার আঁকা একটা ছবি সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। যে ধরেন আমি আর্ট নিয়ে কিছু কথাবার্তা বলছি এবং সেখানে আমি ছবি আঁকছি, সেইটা আমি অ্যাড করে দিব। কিছুই না, জাস্ট ছবিটা টেনে ধরে এনে এর উপরে দিয়ে দিবেন। এটা ছোট করে নেবেন, একটা ছবি এভাবে মাউস দিয়ে ক্লিক করে চেপে ধরে এনে জাস্ট এরপরে দিয়ে দিবেন, আর কিচ্ছু না। এখন যদি আপনাদের মোবাইল থাকে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, রাইট? তো যদি ডিলিট করার দরকার হয় ছবি, জাস্ট ছবির উপরে ক্লিক করে বা টাচ করে আপনি ডিলিট বাটন চাপ দিলে ডিলিট হয়ে যাবে। তো ধরেন আপনার কাছে মোবাইল আছে, তো সেই ক্ষেত্রে আপনি তখন কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এই যে উপরে দেখেন ইনসার্ট ইমেজ আছে, এই জিনিসটা আপনি মোবাইলে অপশনের ভিতরে পাবেন, হয়তো উপরের দিকে না হইলে নিচের দিকে, যে কোনো এক জায়গায় পাবেন। যদি এইভাবেও না পান তাও দেখবেন প্রত্যেকটা নিচে উপরে অথবা নিচে আপনার এই নামগুলো আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট। আপনি ইনসার্টে ক্লিক করেন, করার পর ইমেজ আছে, ইমেজে ক্লিক করেন, তারপরে দেখবেন এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার আছে, আপনি আপলোড ফ্রম কম্পিউটার দেন, ছবির জায়গাটা দেখায় দেন, জাস্ট আপলোড করে দেন। যেভাবে আপনি ইয়েটা হচ্ছে আপনার কি জানি বলে, ফেসবুকে ছবি আপলোড করেন, ইনস্টাগ্রামে ছবি আপলোড করেন, একদম সেম, টোটালি সেম আপনি করে দিতে পারেন। সো এই ছবিটা মনে করেন এখন আমার এইখানে দরকার নেই, এই ছবিটা আমার কোথায় দরকার, একটা প্যারাগ্রাফের মধ্যে দরকার। ধরেন এই প্যারাগ্রাফের ওই জায়গায় দিলে আমার ছবিটা বেশি ভালো হয়। সেটা কিভাবে করবেন? ধরেন এই জায়গাতে যেটা লিখছেন, এই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেছে, এখন এই প্যারাগ্রাফের নিচে আপনি ছবি দিবেন। সো আপনার মাউস পয়েন্টার হোক, আপনার মোবাইল হোক, আপনি ওইখানে টাচ করেন, টাচ করার পরে বা হচ্ছে যে আপনি মাউস দিয়ে ক্লিক করে নেন, নেয়ার পরে একই রকম ভাবে আপনি ছবি ওইখানে দিতে পারেন। ধরেন আমি আবার টেনে নিয়ে গিয়ে ছবিটা ওইখানে দিয়ে দিলাম, ব্যাস ঠিক ওই জায়গাতেই ছবিটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, যদিও নিচেই গেছে। সো যদি এইভাবে নিচে আসে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আহ আচ্ছা এটা তো এখানে আসার কথা ছিল না, এখানে আসার কথা ছিল বাট এখানে আসে নাই। আচ্ছা আমি দেখতেছি কেন আসতেছে না। ছোট করলাম, এখানে ক্লিক করা আছে, আমি এখানে অ্যাড করে দিলাম, আবার নিচে চলে গেছে, না নিচে যায় না, এই যে এরকমই হবে। সো আপনি আপনার এই যে যেটা প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের নিচে আপনি সুন্দর করে একবারে অ্যাড করে দিতে পারেন, কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, এইবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আপনার ছবি আপনি পাশে, উপরে, নিচে এভাবে করতে চান বা এইটার উপরে আপনি লিখতে চান, তখন কি করবেন? এটার উপরে ক্লিক করেন, করার পরে অপশন আসবে, ফোনেও আসবে, আপনাদের হচ্ছে যে যেটা কম্পিউটার আছে বা ইয়ে আছে, ল্যাপটপ আছে, সেখানেও আসবে। সো এটাতে দেখেন অনেকগুলো অপশন আছে। যদি আপনি র‍্যাপ টেক্সট করতে চান, এটা ক্লিক করে দেন, দেওয়ার পরে এই ছবিতে ক্লিক করে আপনি ছবিটা যেখানে দিতে চাইবেন, এই ছবিটা লেখার মধ্যে সেখানে চলে আসবে যে আমি এই ছবিটা লেখার মধ্যে এখানে দিতে চাই। সো এইটার পরে আপনি লেখা অ্যাড করতে পারবেন। এই যে ছবি বাম পাশে, এই ডান পাশে ছবি, বাম পাশে লেখা, যেভাবে আমরা অনেকটা ইয়েতে দেখি, ওই যে নিউজের মধ্যে দেখি বা বিভিন্ন জায়গাতে দেখি আশেপাশে ছবি দেয়া, রাইট? সো এই জিনিসটা এইভাবে করতে হয়। এই যে পাশে ছবি বা এই ডান পাশে লেখা চলে আসছে, কিভাবে? এই যে মিডিয়া র‍্যাপ টেক্সট করে, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রেক টেক্সট। আপনার টেক্সটটা ব্রেক হয়ে যাবে, যে এই লাইনের পরে আপনি একটা ছবি দিবেন তারপরে হবে, এরকম টাইপ আর্টিকেলের দরকার হয় না, যার জন্য আমরা ওই ব্রেক টেক্সট করব না, বাট এরকম টাইপের দরকার হতে পারে যখন আপনি ছবি করবেন। ছবি যদি ছোট করার দরকার হয় আপনি কর্নার ধরে টেনে ছোট করে ফেলতে পারেন খুব সহজে, যেটা যতটুকু দরকার হবে আর কি সেটা ততটুকু আপনি করে নিতে পারেন। আপনার যে ইয়েটা আছে, আপনার কি জানি বলে, আর্টিকেল আছে, সেই আর্টিকেলের সাথে একটু মিলিয়ে। আচ্ছা, এত রাতের বেলা কে আসতেছে? ও, দিয়ে নিলেন। এখন আপনার দেখা যাচ্ছে মনে হইলো যে আপনি এটা আরো কিছু করতে চান, যে খুব সহজে সেটা সরায় নড়ায় নিতে চান,
তো সেই ক্ষেত্রে আপনি বিহাইন্ড টেক্সট করে দিতে পারেন, দিলে আপনি যেখানেই সরান না আমরা কেন কি ডক্সে কি আর্টিকেলের সমস্ত কাজগুলো করব ভাইয়া? ডকেই করবেন, এই ডক্সের গুগল ডক্স। ডকেই করবেন, গুগল আচ্ছা ডকেই আচ্ছা। করবেন। আপনি যেখানেই দেন কিন্তু না কেন। যখন আমরা এখানে, জি, হ্যাঁ, আমি যখন এটা আমার ওয়েবসাইটে বসাবো বা এই আর্টিকেলটা, তখন কি আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে বসাবো? কিচ্ছু করা লাগবে না, আপনি জাস্ট কন্ট্রোল অল্টার দিয়ে কপি করবেন, মানে কন্ট্রোল অল দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল এ চাপ দিলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। দেখেন কন্ট্রোল এ, আমি এখানে চাপ দিলাম, ছবি টবি যা আছে এর মধ্যে যদি ভিডিও থাকে তাও সিলেক্ট হয়ে যাবে। জি। আপনি জাস্ট কপি করবেন, আপনার ওই ওয়েবসাইটে যখন আপনি দিবেন ওখানে নিয়ে গিয়ে পেস্ট করবেন, আর কিচ্ছু করা লাগবে না। যে ফরম্যাটে আপনি এখানে করছেন ওই ফরম্যাটেই ওখানে হবে। বাট হ্যাঁ, যদি আপনি ওয়ার্ড ফাইল দিয়ে বা ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে আমাদের আলাদা, 2003 ইউজ করে অনেকে, 2007 ইউজ করে, 2016 19ও ইউজ করে অনেকে, ওইগুলাতে মাঝে মাঝে একটু ঝামেলা হয়। বাট এই গুগল ডক দিয়ে করবেন, এক বিন্দু ঝামেলা হবে না। আপনি এইভাবে করেই আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে ডক ফাইলটা পাঠিয়ে দিবেন। আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে যদি পোস্ট না করাইতে চায়, যদি উনি নিজে পোস্ট করে, আপনি কন্ট্রোল প্লাস অল্টার, এটার কাজ কি বললেন? কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল এ। ও আচ্ছা আচ্ছা। কন্ট্রোল এ তে অল সিলেক্ট হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা যেটা দেখাচ্ছিলাম যে ছবি আপনি অ্যাড করে ফেললেন, এখন ছবি আপনি টোটালি দেখে দেখে সরাইতে চান যে আমার ছবি কোথায় দিব, আমি কিভাবে দিব না দিব, সেটা একদম সুন্দর করে পজিশন মতো করে নিয়ে তারপরে আপনি আপনার ছবি আপনার যেরকম দরকার সেরকম করে করে ফেলতে পারেন। এই যে ব্যাক হয়ে গেল। আপনি যদি বিহাইন্ড টেক্সট করতে চান তো বিহাইন্ড টেক্সট, ছবির উপরে করতে মানে লেখার উপরে করতে চাইলে লেখার উপরে, আপনি যদি এমনিতে দিতে চান তো এমনিতেও দিয়ে দিতে পারেন। এই হইল ছবি বসানোর সিস্টেম বা ছবি বসানোর নিয়ম। খুব সহজ জিনিস। আচ্ছা, আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আমরা লিংক তৈরি করি। তো লিংক কিভাবে তৈরি করব? যে জিনিসটার উপরে আমি লিংক দিব বা যে ওয়ার্ডটার উপরে আমি লিংক দিব সেই ওয়ার্ডটা আমি সিলেক্ট করে ফেলব। আমি যে ওয়ার্ডে লিংক দিব সেই ওয়ার্ডটা আমি সিলেক্ট করে ফেলব। ব্যাস, সিলেক্ট করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে রাইট ক্লিকও করতে পারি, আবার এই জায়গা থেকে এই যে উপরে দেখেন লিংকের অপশন আছে, ইনসার্ট লিংক। সো এইটা আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, যেটুকু আমি যে ওয়ার্ডটুকুর উপরে বা যে লাইনটুকুর উপরে আমি হচ্ছে লিংক করব, বা নিচে আর কি, উপরে না। সো সেটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আসতে পারে ইনসার্ট লিংক, এই যে ঘর আসতেছে। আবার আমি যদি মনে করি রাইট ক্লিক করব তাও আমি করতে পারি, রাইট ক্লিক, এই যে লিংক। সো যারা মোবাইলে করবেন তারা এইভাবে সুন্দর করে সিলেক্ট করে নেবেন। কিভাবে সিলেক্ট করতে হয় আপনারা জানেন, কপি পেস্ট সবাই করেন মোটামুটি। এই কিওয়ার্ডটা তো আমাকে গুগলে বসিয়ে ওখান থেকে লিংকটা আনতে হবে আগে, তাই না? ভাই কোনো জায়গা থেকে লিংক আনতে হবে না আপনার, আপনি যে কোনো ভাবে যে কোনো ওয়েবসাইটের ওয়েব পেজে আপনি লিংক পাঠাইতে পারবেন এটা দিয়ে, আপনার কোনো জায়গায় বসাইতে হবে না। এটা আপনি যে কিওয়ার্ডটাকে আপনি সিলেক্ট করার পরে লিংক করলেন, আমি লিংক করিই নাই এখনো। আচ্ছা আচ্ছা। আপনার আমি তো এইটা ফোকাস কিওয়ার্ড বলছি, সেইটা আপনার মাথার ভিতরে এখনো রয়ে গেছে, তো আমি ওইটা বাদ দিলাম টোটালি। ধরেন উই আর অ্যাবাউট টু নো, এইটুকুই আমি যদি সিলেক্ট করি তো এইটা তো আর আমার কিওয়ার্ড না, আমি এইটার নিচে আমি লিংক করব, আমি জাস্ট বেসিক লিংক দেখাচ্ছি। তো এইটার নিচে যদি আমি লিংক করি, রাইট ক্লিক করব, লিংককে চাপ দিব। যদি আমার এখান থেকে রাইট ক্লিক না করি, আমার যদি ফোন হয়, আমি এখান থেকে দিব, আমি লিংকের অপশন নিচে বা উপরে যে কোনো এক জায়গায় পাবো। সো লিংকে ক্লিক করব, করার পরে এই যে এইখানে লিংকের একটা বক্স আছে, এই বক্সে আপনি পেস্ট করে দিতে পারেন অথবা আপনি লিখে দিতে পারেন, যেরকম আমি আপাতত google.com লিখে দিচ্ছি। কথার কথা যে আমি একটা লিংক করতেছি, গুগলে লিংক করতেছি। এইটা লেখার পরে কি করতে হবে? অ্যাপ্লাই। আপনার এটা লিংক হয়ে যাবে। আপনি যদি মনে করেন আপনার যে লিংক হবে সেই লিংকটা আপনি কালার করে দিবেন অন্য কালার, দেন আপনি অন্য কালার করে দেন, লাল কালারই করে দেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন না লাল কালার ভালো লাগতেছে না, আপনি সবুজ কালারই করে দেন, তো দেন সবুজ কালারই হবে, যে আপনার যেটা লিংক থাকবে সেটা সবুজ কালার হবে।
আচ্ছা, আপনি যদি মনে করেন যে না লিংকের কালার সব জায়গায় নীল থাকে তো আমি নীলই করব, তা করেন, আপনি নীলই করে দেন। এইভাবে আপনি কালার চেঞ্জ করে ফেলতে পারেন। সো লিংক জিনিসটা হ্যাঁ অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে আপনি যেখানে লিংক করবেন সেইটুকু আপনি সিলেক্ট করেন, করার পরে যদি মোবাইল হয় উপরে অথবা নিচে যে কোনো এক জায়গায় খুঁজেন আপনার এই লিংকের এই অপশনটা আছে কিনা, ইনসার্ট লিংক, অথবা আপনি ইনসার্টের মধ্যে যান, ইনসার্টের মধ্যে গিয়ে আপনি দেখেন লিংক আছে। মানে যদি এই এই আইকনগুলো আপনার ফোনে আপনি খুঁজে না পান, বাই এনি চান্স হতে পারে খুঁজে পাচ্ছেন না, অনেকের ল্যাপটপে বা কম্পিউটারে এরকম থাকতে পারে, টোটালি এটা হচ্ছে দেখায় না, ওই যে উপরের যে মেনুগুলো আছে শুধু এইগুলা দেখায়। সো এইটা একটু চাপ দিয়ে নিবেন, চাপ দিয়ে নিলে আবার মেনুগুলো দেখানো শুরু করবে। সো যে কোনো জায়গা থেকে আপনি উপরের থেকে এটা সিলেক্ট, মানে জাস্ট সিলেক্ট থাকতে হবে, আপনি যেটার নিচে লিংক করবেন সেটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করতে পারেন, সিলেক্ট করে আপনি এই যে লিংক আছে এইটা করতে পারেন, সিলেক্ট করে আপনি ইনসার্টের থেকে লিংক নিতে পারেন। কই লিংক, এই যে নিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি নিলাম, লিংক নিলেন, নিয়ে এইখানে আপনি লিংকটা লিখে দিবেন, অথবা যে কোনো জায়গা থেকে কপি করে এনে পেস্ট করে দিবেন। কিভাবে একটু দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না? তো? দেখা যাচ্ছে? এখন দেখাচ্ছে। দেখা যাচ্ছে তো। আচ্ছা, ধরেন আপনি কপি করে এনে দিয়ে দিবেন লিংক। কিভাবে কপি করবেন? কথার কথা, আমি এখানে লিখলাম আম, আচ্ছা আমি এখানে একটু ক্রিকেট লিখে দিই, যেহেতু আমার উপরে গুগলে ক্রিকেট আছে। ক্রিকেট, কথার কথা যে আমি এখানে ক্রিকেট নিয়ে কথাবার্তা বলতেছি, রাইট? সো ক্রিকেট কি জিনিস অনেকে জানে না, সাপোজ ধরে নেন। সো আমি গুগলে যাব, গুগলে যাওয়ার পরে ধরেন আমি ক্রিকেট নিয়ে কথাবার্তা বলছে এবং আমার এই টপিকের সাথে মিলে, জাস্ট আমি যে টপিক নিয়ে কথাবার্তা বলতেছি, ধরেন আমি যেটা কথাবার্তা বলতেছি যে যারা ক্রিকেট খেলবে তারা বিগিনার বা বিগিনার টাইপের যারা ক্রিকেটার আছে তাদের জন্য আমি আর্টিকেলটা লিখতেছি। সো এরকম কিছু আমি সিলেক্ট করলাম বা সার্চ করলাম, করার পরে অনেকগুলো অপশন আমার এখানে আসলো, আমি যে কোনো একটা লিংক ক্লিক করে নিতে পারি। আমি কিন্তু মূল যে সাইট আছে সেই সাইটটা কপি করব না, বা সাইটের লিংক না, ওই টপিকের সাথে মিলে এরকম আর্টিকেল অথবা পেজের লিংক কপি করব। তো ধরেন এইটাই আমাকে কপি করার দরকার, এটার উপরে মাউস রাখবো, কপি লিংক অ্যাড্রেস করব, কপি হয়ে যাবে। এইটাতে সিলেক্ট করা অবস্থায় লিংকের মধ্যে গিয়ে আমি পেস্ট করে দিব, অ্যাপ্লাই করে দিব। আপনি যদি মনে করেন যে না আমার এখান থেকে অতটাও আমি করব না, তাও হচ্ছে যে সমস্যা নাই, আপনি জাস্ট এখানে যা হচ্ছে যে থাকবে না, এই যে এরকম থাকবে, আপনি এখানে লিখেন ক্রিকেট ফর বিগিনার্স, ঠিক আছে, বিগিনার্স, কথায় কথায় এরকম লিখে দেন। এখানে আপনার সাজেশন দেখাবে, কারণ এইটা গুগলেরই ডক। সো আপনি এখানে যা সার্চ করবেন গুগলেই দেখাবে। সো দেখেন, এ বিগিনার্স গাইড টু আন্ডারস্ট্যান্ডিং ক্রিকেট, হাউ টু, এই জিনিস হাউ টু প্লে ক্রিকেট, এ গাইড অফ বা গাইড ফর বিগিনার্স, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেন। আর হাউ টু প্লে ক্রিকেট বা বিগিনার্স গাইড নিয়ে আমি লিখতেছি, তো আমি বিগিনার্স গাইড দিয়ে দিলাম, ওই লিংকে আমার লিংক হয়ে গেল। দেখছেন, লিংক হয়ে গেছে। কিভাবে ভাইয়া আসলে ক্রিকেট সেক্ষেত্রে খেলা কি, যায়। ভাইয়া যে লিংকটা আমরা ক্রিয়েট করলাম বা আপনি করলেন, হ্যাঁ, এখন এখানে ক্লিক করলে কি পেজে চলে যাবে না ওয়েবসাইটেতে চলে যাবে? ওয়েবসাইটে। পেজে যাবে, আমি যে পেজের লিংক কপি করলাম সেই পেজে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই মেইন ওয়েবসাইটে যাবে না, তাই না ভাইয়া? ওয়েবসাইটটা তো এক একটা পেজের সমন্বয় হয়, বেশ কয়েকটা পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি হয়। আমরা যেটা ওয়েবসাইটের মধ্যে গিয়ে যেটাতে নামি বা যেটা দেখি কোন একটা ওয়েবসাইটের লিংক টাইপ করার পরে আমরা সেটাকে সহজ ভাষায় বলি যে অমুক ওয়েবসাইটে গেছি, বাট ওইটাও একটা পেজ, ওইটা হয় ল্যান্ডিং পেজ অথবা হোম পেজ, যে মানুষ একটা ইউআরএল টাইপ করার পরে যে পেজে যায় সেই পেজটাকে বলে হয় ল্যান্ডিং পেজ, অথবা সেটা যদি হোম পেজ হয় তাহলে ওটাকে বলে হোম পেজ। বাট আমরা হোম পেজকে সাধারণভাবে একটা ওয়েবসাইট ধরে নেই। এই হচ্ছে আমাদের মূলত আসলে কি বলবো যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার। এই যে এখানে দেখা যাচ্ছে না howtheplay.com, এই যে এইটুকু আমরা মনে করি এটা একটা সাইটের লিংক,
আসলে এইটাও পেজের লিংক, বাট এটা হোম পেজের লিংক। আচ্ছা, সো আমরা এইভাবে লিংক করে ফেলতে পারি। তো এই লিংক আমরা যেটা করি সেটা হচ্ছে দুই রকমের লিংক করি, একটা করি ইন্টারনাল, একটা করি এক্সটার্নাল। আমরা এর আগে যখন কিওয়ার্ডের নিচে ওই যে কি জানি বলে কম্পিটিটর অ্যানালাইসিস করার সময় দুইটা রকমের ইয়ে শিখছিলাম, লিংকটা শিখছিলাম, যে একটা এক্সটার্নাল এবং একটা ইন্টারনাল। যখন যে সাইটের হয়ে আমরা লিখতেছি সেই সাইটেরই কোনো একটা লিংক আমরা যখন দিব তখন সেটা ইন্টারনাল হবে, আর যখন অন্য আরেকটা সাইটেরটা দিব তখন সেটা এক্সটার্নাল হবে। তো তার মানে এখানে আমি যে লিংকটা করছি, আপনারা ধরে নেন এই যে আর্টিকেলটা আমরা ধরেন পুরাটা এখানে লিখছি, সেই আর্টিকেলটা howtheplay.com এর জন্য লিখছি। এই .com এর যে মালিক আছে সে আমারে বলছে একটা আর্টিকেল লিখে দিতে, আমি দিলাম। তো সেই ক্ষেত্রে সে বলল যে আমার এখানে দুইটা লিংক করে দিবা, এই লিংক, অথবা আমাকে বললো তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা করে দিতে পারো। সো আমি কি করলাম, এই সাইটেরই একটা আর্টিকেল যেটা এই ক্রিকেটের সাথে মিলে, আমি যেটা নিয়ে লিখতেছি সেই টপিকের সাথে মিলে, সেই পেজের একটা লিংক এনে আমি এখানে লিংক করে দিছি। তাহলে এটা হলো মানে ইন্টারনাল লিংক। আর যদি হয় এরকম যে howtheplay.com এর মালিক আমারে দেয় নাই, দেখা গেছে xyz.com এর মালিক আমারে দিছে লিখতে, তো সেই ক্ষেত্রে আমি যদি ওই লিংকটা করি তাহলে আমার কি হবে, মানে এই লিংকটা আমি যদি দিয়ে দেই তাহলে আমার কি হবে, এটা এক্সটার্নাল লিংক হয়ে যাবে, কারণ আমি কাজ করতেছি xyz.com এর জন্য, বাট আমি লিংক দিচ্ছি howtheplay.com এর। সো এটা xyz থেকে howtheplay তে গেল। বাট যদি আমি howtheplay এর জন্য লিখতাম তাহলে এটা হচ্ছে howtheplay তে আসতো। এখন কেন বলতেছি এক্সটার্নাল বা ইন্টারনাল, তার কারণ হইলো howtheplay হোক আর xyz হোক, আমি যেটা লিখে দিব সেটা তো ওই সাইটেই বসবে। তো আমি যদি xyz এর জন্য লিখি, আর্টিকেলটা xyz এই পোস্ট হবে, ওটা তার howtheplay তে পোস্ট হবে না, কিন্তু আমি লিংক করে দিচ্ছি howtheplay এর, তার মানে xyz থেকে howtheplay এর মধ্যে একটা রাস্তা তৈরি হইল। এখন সেটা যদি আমি করি howtheplay এর জন্য এবং howtheplay তেই পোস্ট হয়, আমি লিংকটাও দিলাম howtheplay এর কোনো একটা পেজের লিংক, তাইলে ওইটা একটা পেজের সাথে আর একটা পেজের লিংক হইলো, বাট ওইটা বাইরে কোনো ওয়েবসাইটে গেল না বা বাইরের কোনো পেজে গেল না, নিজেদের ওয়েবসাইটের অন্য আরেকটা পেজের সাথে লিংক হইলো। ঠিক আছে, ওকে। সেটা কি ইন্টারনালের ক্ষেত্রে মানে একই ওয়েবসাইটের মধ্যে একটা পেজ থেকে অন্য পেজে যদি আমরা যাই সেটাকে আমরা ইন্টারনাল বলবো, রাইট। আর বাহির থেকে যদি আমরা কোনো ওয়েবসাইটের যদি একটা লিংক নিজের ওয়েবসাইটে বা কোনো পেজে ক্রিয়েট করি ওটাকে আমরা এক্সটার্নাল বলবো। এক্সটার্নাল বলবো। আচ্ছা, সো এখন এই যে লিংকটা করলাম, এই লিংকের আবার ভাগ আছে। এক্সটার্নাল ইন্টারনাল তো আমরা বললাম যে একটা বাইরে একটা ভিতরে, বাট এই লিংকের আবার ভাগ আছে। কয়টা ভাগ আছে জানেন? 8টা। কি কি ভাগ আছে দেখেন। লিংক আমরা যেহেতু করলাম, লিংক করেই ফেলছি, তো এই লিংক মিনিমাম একটা দিতে হবে ইন্টারনাল, একটা দিতে হবে এক্সটার্নাল। ইন্টারনাল লিংকে ইনবাউন্ড লিংকও বলে, এক্সটার্নাল লিংকে আউটবাউন্ড লিংকও বলে। সো হয় ইন্টারনাল না হলে ইনবাউন্ড, দুটোই একই, এক্সটার্নাল অথবা আউটবাউন্ড একই জিনিস। ট্রিক্স হচ্ছে ইউজফুল যে ট্রিক্স, আপনার যে সাইট আছে বা আপনি যে সাইটের জন্য কাজ করতেছেন সেই সাইটে দুইটা ইন্টারনাল লিংক করেন আর একটা যে কোনো এক্সটার্নাল লিংক করেন। এসইওর জন্য বেস্ট প্র্যাকটিস। আপনার যে আর্টিকেলটা আপনি লিখতেছেন সেটা যদি এসইও না হয়, মানে জাস্ট এসইওর দরকার নেই, আমি নরমালি একটা আর্টিকেল লিখলাম, তাহলে এত কিছু মনে রাখার দরকার নেই। যদি আপনি এসইও অপটিমাইজড করেন যে হ্যাঁ আমার এই আর্টিকেলের মাধ্যমে যে কিওয়ার্ডগুলো আমি ইউজ করতেছি তার মাধ্যমে আমাকে গুগলে র‍্যাঙ্ক হতে হবে, তাহলে আপনার এগুলো মনে রাখার দরকার আছে। সো ইউজফুল ট্রিক্স হচ্ছে দুইটা ইন্টারনাল করেন, একটা এক্সটার্নাল করেন। এইটা রুলস না, আমি যেগুলো এই যে বলতেছি লিখে দিছি বা বলতেছি এটা বেস্ট প্র্যাকটিস, এগুলো রুলস না, এগুলা হচ্ছে অভিজ্ঞতা, যে এইগুলার মাধ্যমে অন্যান্য যেগুলা করা হয়েছে তার থেকে ভালো রেজাল্ট পাওয়া গেছে, এবং একটা দুইটাই পাওয়া যায় নাই, যে কয়টা করা হয়েছে এরকম টাইপ করে সেই কয়টাই ভালো রেজাল্ট পাওয়া গেছে। সো এটা হইলো ইউজফুল ট্রিক্স। আচ্ছা, তো যে লিংকের কথা বললাম
সেই লিংক কয়টা হবে? 8টা। 8 ধরনের লিংক হবে। 8টা লিংকই আমরা দিব এরকম কিছু না। যেখানে যেরকম স্টাইলে আমরা দিতে পারি বা দেওয়ার প্রয়োজন হবে সেখানে সেরকম স্টাইলে দিব। ওকে, অলরেডি আমাদের এখনো 20 মিনিট বেঁচে আছে। আশা করা যাচ্ছে 20 মিনিটের আগেই শেষ হয়ে যাবে আমাদের লিংকটা বোঝা। সবাই বুঝতে আমি পারবে। ইমেজটা ভাই আমি ইমেজটা বুঝি নাই। এই যে ইমেজের মধ্যে যে দুইটা, একটা আছে ফিচার্ড ইমেজ, আর যে আপনি যখন এই লিংকে ধরেন তখন একটা ইমেজ চলে আসে এই আর্টিকেলের উপরে। আমি এই জিনিসটা বুঝি নাই ভাইয়া। আপনি কোন ইমেজের মধ্যে ফিচার্ড ইমেজ, আপনি আবার ভাইয়া আমার কথা শুনেন, আমি যখন যেটা বোঝাই ফোকাসটা সেখানে দেন। আমার এর মধ্যে কি লেখা আছে ওইদিকে ফোকাস দিয়েন না। ওইদিকে ফোকাস দিলে আপনি যেটাতে কনসেন্ট্রেশন করতেছেন সেটা থেকে হারাই যাবেন, আপনি বুঝতে পারবেন না। আপাতত যেটা আছে সেটা আমি ইমেজটা কিভাবে আনতে হয় সেটা দেখাইছি। এই জিনিসগুলা পরে দেখাবো, যেটা দেখাচ্ছি সেটা একটু দেখেন। ইমেজটা জাস্ট আপনি যেখানে থাকবে এটা ছোট করে নেবেন, আপনার মাউস ক্লিক করবেন, ইমেজ নিয়ে এটার পরে দিয়ে দিবেন, ওই ইমেজ ওইখানেই হয়ে যাবে, ওই ইমেজটা ওইখানেই অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে যদি আপনার ইমেজ ছোট বড় করার দরকার হয় আপনি ইমেজের উপরে ক্লিক করেন, ইমেজ ছোট বড় করেন। আপনার যদি মনে হয় ইমেজ আপনি এই লেখাগুলোর ডান পাশে বাম পাশে দিবেন, তাহলে আপনি এই যে র‍্যাপ টেক্সট আছে দ্বিতীয় যে নাম্বার আছে এইটাতে ক্লিক করেন, বাকি অন্যগুলো লাগে না। তো এটা ক্লিক করে আপনার ডান পাশে আপনি লেখা চাচ্ছেন না, ডান পাশে আপনি ছবি চাচ্ছেন, তো আপনি ছবি ডান পাশে দিয়ে দেন। দেওয়ার পরে আপনি দেখতেছেন যে এরকম হয়ে যাচ্ছে, আপনি আরো এই পাশে সরায় দেন, কোনো সমস্যা নাই। একটু নিচু করে দেন, তাতেও কোনো প্রবলেম নাই। সো তারপরে দেখা গেল যে আপনি ছোট করে দিলেন, যে তাতে মানাই ভালো, আপনি ছোট করে দেন। এই হয়ে গেল আপনার ইমেজ ইমপ্লিমেন্টেশন। এরপরে ফিচার ইমেজ কি আছে না আছে সেটা আমি পরে বোঝাবো, ঠিক আছে? ওকে, সো এরপরে আছে যেটা এক্সাক্ট ম্যাচ লিংকের মধ্যে। কেন এই নামগুলো আছে তার কারণ হচ্ছে আমরা যখন এক একটা লিংক করি তখন সবাই দেখলেন যে আমরা এক একটা ওয়ার্ড বা 2-3টা ওয়ার্ড একসাথে করে সিলেক্ট করে তারপরে লিংক করি। সো লিংক যে কোনো জায়গাতে করলেই হয় না। আমরা যেহেতু একটা টপিকের সাথে মিল রেখে এই ওয়ার্ডের উপরে লিংক করতেছি, তাহলে এটা যদি আমি শুধুমাত্র লিংক করি যে লিংক বিল্ডিং, এই লিংক বিল্ডিং এ যদি আমি লিংক করি তাহলে অবশ্যই আমার গুগলের থেকে হোক আর অন্য কোনো জায়গা থেকে হোক টপিকটাও সেখানে থাকতে হবে লিংক বিল্ডিং নিয়ে কথাবার্তা বলা। আমি যদি WH কোশ্চেন নিয়ে লিংক করি, কথার কথা WH কোশ্চেনের নিচে আমি লিংক করব, তো তাহলে কি হবে, WH কোশ্চেন নিয়ে কথাবার্তা বলা আছে এরকম কোন একটা আর্টিকেলের মধ্যে বা কোন একটা পেজের মধ্যে আমাকে লিংক করতে হবে, বা ওই পেজের লিংক আমাকে এখানে এনে দিতে হবে যেখানে WH কোশ্চেন নিয়ে কথাবার্তা বলা আছে। সো আমরা যেইগুলো সিলেক্ট করছি সেগুলো কোনো না কোনো একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের নিচে আমরা লিংক করতেছি, রাইট? তো এই কিওয়ার্ড কোন ধরনের হতে হয়? একটা আছে এক্সাক্ট ম্যাচ, যেটা আমরা এর আগেও বলছি। ফোকাস যে কিওয়ার্ডটা আপনি নিছেন সেম টু সেম ওই কিওয়ার্ডের নিচে যখন আপনি লিংক করে দিবেন সেটা হবে কি এক্সাক্ট ম্যাচ। পার্শিয়াল ম্যাচ, পার্শিয়াল ম্যাচ হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা নিছেন তার এপাশ ওপাশে যদি কোনো শব্দ থেকে যায় এক্সট্রা, তো সেটা হচ্ছে পার্শিয়াল ম্যাচ। মানে পুরাটা একদম যে এক্সাক্ট ম্যাচ সেম টু সেম সেরকম না, বাট সেম টু সেম ওয়ার্ডটা ওইটার মধ্যে আছে, আছে না? আমরা সেম টু সেম যে ওয়ার্ড নিছি অ্যাডেলে ওয়েট লস, কথার কথা এটা আমরা ওয়ার্ড নিছি, এইটাই আবার এইটার মধ্যেও আছে, কিন্তু এটার পরেও আছে আগেও আছে। সো এটা হইলো পার্শিয়াল ম্যাচ। আরেকটা আছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই হচ্ছে এই যে এর আগেও আমরা কিওয়ার্ডের সময় বলছিলাম ল্যাটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড। তো এই জিনিসটা কি, অ্যাডেলে ওয়েট লস এটার সামনে কিছু থাকবে না, পরে থাকবে, পরে অনেক বড় হইতে পারে, সেটা আপনি লং টেইল কিওয়ার্ড হিসেবেও ধরতে পারেন, ঠিক আছে? সো এখানে লং টেইল কিওয়ার্ডের কোনো জায়গা নেই, আমরা যেটা ধরি সেটা হচ্ছে ল্যাটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড, এইটার নিচে করা যাইতে পারে। তো এটা কেমন হয়, যদি আপনি এইটুকু করেন তাহলে এটা হবে এলএসআই কিওয়ার্ড। আপনি যদি ট্রান্সফরমেশনের পরে জার্নিও দিয়ে দেন, দিয়ে সেইটাও লিংকের মধ্যে আসে, পুরাটাই যদি লিংক করেন তাও সেটা এলএসআই কিওয়ার্ডের লিংক হবে, ঠিক আছে? ওকে,
আম, আচ্ছা যাই হোক এটা। এরপরে আছে জেনেরিক। তো জেনেরিক মানে হইল বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন পোস্ট পড়ার সময় কোনো একটা লাইন দেওয়ার পরে লেখা থাকে রিড ইট, সি মোর, ক্লিক হেয়ার দেয়া থাকে না? এটা দেখছেন? কেউ দেখছেন এরকম টাইপের লেখা? কেউ দেখছেন কোনো জায়গায় কোনো ওয়েবসাইটে? হ্যাঁ ভাইয়া দেখছি। জি ভাইয়া কি ভাইয়া দেখা যায়? রাইট। দেখা যায়। সো আমরা ফেসবুকেও কিন্তু দেখি মাঝে মাঝে যে ক্লিক মোর, দেখি না এই টাইপের? বা সি মোর, সি লেস, এখন কিন্তু আমরা এটা দেখি। বা রিড মোর, রিড লেস, এরকম টাইপের। সো ওই টাইপের ওয়ার্ডের নিচে যখন আপনি আরেকটা মানে পেজের লিংক দিবেন বা আরেকটা ওয়েবসাইটের লিংক দিবেন, সেটা তখন জেনেরিক টাইপের লিংক বলে। সেটাকে বলে জেনেরিক টাইপের লিংক, যে আপনাকে কল করা হয়, আপনি এটা পড়েন, আপনি এটা দেখেন, আপনি এখানে ক্লিক করেন। আচ্ছা, তারপরে আসতেছে ব্র্যান্ডেড লিংক। ব্র্যান্ডেড লিংক হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের নামে যে লিংক করা হয়। গুগল একটা ব্র্যান্ড, মাইক্রোসফট একটা ব্র্যান্ড, ফেসবুক একটা ব্র্যান্ড, ধরেন ইনস্টাগ্রাম একটা ব্র্যান্ড, কথা কথা। তারপরে ইন্টেল একটা ব্র্যান্ড, স্যামসাং একটা ব্র্যান্ড। যখন আমি শুধুমাত্র ওই নামের নিচে ওদেরই ওয়েবসাইটের লিংক করব, তখন ওইটা হয়ে যাবে ব্র্যান্ডেড লিংক। আচ্ছা, এরপরে সাইট নেম। পুরাপুরি আমি সাইটের নামটা দিলাম, যে সাইটের পুরাপুরি যেটা আছে, দিয়ে .com লাগাই দিলাম। এটা হয়ে গেল সাইট নেম। ঠিক আছে। আরেকটা হয় ইমেজ লিংক, লিংক আন্ডার দ্য ইমেজ। সো আমরা যে ইমেজটা এখানে বসাচ্ছিলাম, কই ইমেজ বসানো আছে নিচে একটা? আছে। সো এই ইমেজে যখন আমি লিংক করব, তখন ওইটা হয়ে যাবে ইমেজের লিংক। তো ইমেজের লিংক তাহলে কিভাবে করবেন? ইমেজ আপনার আনা আছে, জাস্ট ইমেজের উপরে ক্লিক করেন, ক্লিক করার পরে ইনসার্টে দেন, ইনসার্ট থেকে লিংকে দেন। এই লিংকের মধ্যে আপনি যে কোনো একটা করে দেন, ধরেন google.com করে দিলেন, google.com। এখন আপনার এই ইমেজে কিন্তু যদি আপনি ইয়েতে দেন, ওই যে কি জানি বলে, মানে যেটা বলা হয় হচ্ছে যে যখন আপনি ওয়ার্ডপ্রেসে দিবেন বা ওয়েবসাইটে পোস্ট করবেন, করার পরে এটা তো আমরা এখানে এডিট করতে পারতেছি, যার জন্য চারপাশে এরকম বর্ডার আসতেছে। বাট তখন ওই সময় কি হবে? হাতের মতো চিহ্ন দেখাবে, এই যে এরকম ক্লিক করা যাবে। এটাতে ক্লিক করলে গুগলে চলে যাবে এই ছবিতে। তো এই টাইপের ছবিতে তো আর আসলে লিংক করে না, লিংক করে কিসের মধ্যে? ভাইয়া ছবির উপরে কি ওই লিংকটা কি শো করবে ভাইয়া? না, ছবির উপরে লিংক শো করে না, ছবির নিচে আপনি যেরকম এই যে এইগুলা লিংক করতেছেন, এই যে এইগুলা লিংক করতেছেন, এটার নিচে যেরকম লিংক শো করে, এটা তো আর আপনি লিংক দেখতে পাচ্ছেন না। তো ওই ছবির নিচেও একই রকম। তো এই কোন টাইপের ছবির উপরে লিংক করে? ধরেন এই যে যেগুলো আমরা জেনেরিক টাইপ বললাম, রিড ইট, ক্লিক হেয়ার, এই টাইপের যে ছোট ছোট পিএনজি ইমেজ থাকে, ওইটার নিচে করে, কারণ যেন ওইটা বাটন হিসেবে হয় বা বাটন হিসেবে ক্রিয়েট করা যায় এরকম। সো এটা হইলো ছবির লিংক। আচ্ছা, আরেকটারে বলে হচ্ছে নেকেড লিংক। তো এই নেকেড লিংক কেমন? যে পুরা যখন আপনি HTTPS সহ একদম একটা পুরা যে পেজের যে লিংকটা আছে সেইটা একদম সরাসরি তুলে দিবে। কিভাবে? ধরেন আমার যে বায়ার আছে, সেই বায়ারে আমার একটা লিখতে বলছে, লিখতে বলার পরে আমারে বলছে কি যে তোমার ইচ্ছা মতো তুমি একটা লিংক এখানে দিয়ে দিবা। ঠিক আছে, তো আমি দিলাম। আমি দেখলাম যে আমি যে আর্টিকেলটা লিখতেছি বা যে নিশ নিয়ে লিখতেছি, তার সাথে এই লিংকটা যায়, এই লিংকটা দেয়া যায়। তো আমি কি করলাম, ধরেন ক্রিকেট নিয়ে আমরা লিখতেছি, সো ক্রিকেট নিয়ে আমরা যে কোনো একটা দিলাম, দেওয়ার পরে সো আমার এখানে লিংক কোনটা? আমার এখানে লিংক হচ্ছে এই যে এইটা নিলাম আমি। সো আমি এখান থেকে লিংক কপি করলাম, করার পরে আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, কিচ্ছু করব না, জাস্ট শুধুমাত্র লিংকটা এইভাবে পেস্ট করে দিব। লেখার মধ্যেই আমি লিংক পেস্ট করে দিব, আর কিচ্ছু না। মানে আমাকে তখন কোনো ওয়ার্ড সিলেক্ট করতে হবে না, কোনো ওয়ার্ডের থেকে আলাদা ওইভাবে লিংক দিতে হবে না, জাস্ট আমি ওই লিংকটা কপি করে এনে পেস্ট করে দেব। তো কিভাবে? আমার এখানে পয়েন্ট নাম্বারিং দেখাচ্ছে, আমি পয়েন্ট নাম্বারিং এ করলাম না, আমি যেটা করব, আচ্ছা ওকে, সো আমি যেটা করব সেটা হচ্ছে, ধরেন আপনাদের আরেকটু সহজে দেখাবো, সেটা হলো এই যে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের নিচে আমি একটা লিংক এরকম একটা লিংক দিব, জাস্ট দিয়ে দিলাম, একটা স্পেস দেন, লিংক হয়ে যাবে।
মানে যখন আপনি দিবেন লিংক সেটা দেখাবে না যে লিংক হয়েছে, কালো দেখাবে এরকম। একটা স্পেস দেন, লিংক হয়ে যাবে। এটা একটা স্পেস দেন, লিংক হয়ে যাবে। সো আপনি মনে করতেছেন যে লিংকের নিচে এরকম আন্ডারলাইন হয়ে আছে, ভালো লাগতেছে না, কোনো সমস্যা নেই, আপনি আন্ডারলাইনটা কেটে দেন, এটা করে জাস্ট আন্ডারলাইনে দুইবার ক্লিক করবেন, আন্ডারলাইন গন। এইটাও একই রকম অবস্থা, আপনি দিবেন, আন্ডারলাইন তুলে দিবেন, ব্যাস হয়ে গেল, খুব সহজ। ঠিক আছে, সো এই হইল লিংক করার ব্যাপার। তো আমরা আজকে যেগুলা করলাম সেগুলা হচ্ছে আরেকটু সুন্দর করে বুঝলাম যে আমাদের আর্টিকেলের ফরম্যাট কেমন হবে, টাইটেলের ক্যারেক্টার কতটা হইতে পারে, 65টা, H1 এর যে ক্যারেক্টার সেটা কয়টা হইতে পারে, H1 এর ক্যারেক্টার হয় হচ্ছে আপনার 70 বা 70টা, টাইটেলের ক্যারেক্টার 65টা, আর H1 এর ক্যারেক্টার সর্বোচ্চ 70টা। আচ্ছা, তারপরে যেটা মেটা ডেসক্রিপশন আমরা লিখি, সেই মেটা ডেসক্রিপশন 156টা ক্যারেক্টারের হইলে ভালো হয়, কিন্তু রেঞ্জ হচ্ছে 70 থেকে 320 ক্যারেক্টারের মধ্যে। তারপরে থাকে একটা H2, সেটা একাধিক হতে পারে, একটাও দেখা যাইতে পারে, যদি 300 ওয়ার্ড 200 ওয়ার্ডের আর্টিকেল হয় তা আপনি তো আর অনেকগুলা করে ইউজ করতে পারতেছেন না, কারণ একটা ইন্ট্রো আসবে, একটা কনক্লুশন আসবে, তার মধ্যে আবার আপনাকে হচ্ছে যে দিতে হবে, একটা হেডিং দিতে হবে, একটা সাব হেডিং দিতে হবে। সো সেই ক্ষেত্রে আপনি যদি দুইটা হেডিং দেন তো আপনি লেখার কিছু খুঁজেই পাবেন না, সো সেই ক্ষেত্রে তো আপনাকে একটা দিতে হবে। আচ্ছা, তো তাই বললাম হয় একটা, না হইলে একাধিক হেডিং এবং সাব হেডিং দুইটাই আসবে। যদি তার মধ্যে পয়েন্ট আউট করার প্রয়োজন পড়ে তো আমরা বুলেট পয়েন্ট নিব। তো বুলেট পয়েন্ট কিভাবে নিতে হয়, আপনি দেখা গেল এই যে প্যারাগ্রাফটা আছে এটা বুলেট পয়েন্ট করবেন, যেগুলো আছে ধরেন আমি এই 3-4টা সিলেক্ট করলাম, 3-4টা লাইন হইতে হবে, না হইলে প্রত্যেকটার পাশে বুলেট পয়েন্ট পড়বে না, একটার পাশে বুলেট পয়েন্ট পড়ে যাবে। তো ধরেন এই 3-4টা লাইন আপনি লিস্ট করবেন, লিস্টের যেরকম হয় 3-4টা লাইন হইলো, এরপরে এই যে উপরের দিকে দেখবেন বুলেটের পয়েন্ট আছে, বুলেটেড লিস্ট, এই যে এর উপরে ক্লিক করে দিবেন, ব্যাস সবগুলা বুলেট হয়ে যাবে। তো এই যে প্রত্যেকটা লাইন বললাম, তো ফাঁকা লাইনও একটা করে বুলেট হয়ে যায়, আপনি জাস্ট এটা না রাখতে চাইলে একটা করে ওইখানে ক্লিক করে জাস্ট ব্যাক স্পেস করে দিবেন, ব্যাস গন। তো এটা লিস্ট হয়ে গেল। লিস্ট বাতিল করার দরকার হইলে আপনি আবার সিলেক্ট করে ওই এইটাতেই চাপ দিবেন, যেমন আমি একবার করে দেখাই, এই যে এটা আছে, আপনি জাস্ট এটাতে আবার চাপ দিবেন, নাই হয়ে গেল। ঠিক আছে, সো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ফরম্যাটটা আরেকটু ভালো করে বুঝেছি। তারপরে হচ্ছে যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে একটা প্যারাগ্রাফ করতে হয়, একটা প্যারাগ্রাফের মধ্যে 4টা থেকে 5টা থাকে লাইন সর্বোচ্চ, এবং প্রত্যেকটা লাইনে 20টা করে ওয়ার্ডের বেশি হয় না, সর্বোচ্চ 20টা, সেটা 10টাও হইতে পারে, আবার একটা অক্ষর একটা ওয়ার্ড, যেমন আই 3টা অক্ষর ইয়েস হতে পারে, সেইটা দিয়ে আমি একটা লাইন শেষ করতে পারি, একটা প্যারাগ্রাফ শেষ করতে পারি। আচ্ছা, H2 কে বলা হয় হেডিং 2 অথবা শুধুমাত্র হেডিং, H3 কে বলা হয় হচ্ছে হেডিং 3 অথবা সাব হেডিং। আচ্ছা, তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ইমেজ, আমরা কিভাবে ইমেজ এখানে দিতে পারি, হয় এখান থেকে ইনসার্টের মধ্যে থেকে ইনসার্ট ইমেজ, না হইলে এই যে এখান থেকে ইমেজের চিহ্ন আছে এখান থেকে আপলোড, তা না হইলে আমাদের যদি কম্পিউটার থাকে তো সেক্ষেত্রে আমরা একটা ইমেজ টেনে ধরে এর উপরে যেখানে দিব সেখানে বসাই দিতে পারি, ব্যাস আমাদের ইমেজ ইমপ্লিমেন্টেশন শেষ। এরপরে কি আসলো, আমাদেরকে লিংক করাইতে হবে, পুরো আর্টিকেলের মধ্যে মিনিমাম একটা লিংক, যত ছোট আর্টিকেলই হোক না কেন, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল লিংক করাইতে হয়। এছাড়া যদি ইউজফুল ট্রিক্স আমাদের বলতে হয় সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন, যেটা ইউজফুল ট্রিক, সর্বনিম্ন 2টা ইন্টারনাল করেন, একটা এক্সটার্নাল করেন। ইন্টারনাল লিংক হচ্ছে একই সাইটে যেটাতে আমার এই আর্টিকেলটা পোস্ট হবে সেই সাইটের আরেকটা পেজের সাথে লিংক করে দেয়া, কোন একটা কিওয়ার্ডের বা ওয়ার্ডের, আর এক্সটার্নাল হইলো বাইরের একটা পেজের সাথে সেম ভাবে লিংক করা। তো এই লিংক আবার 8 রকমের হয়, একটা হইলো এক্সাক্ট ম্যাচ, মানে যে ওয়ার্ডের নিচে আমরা লিংক করাবো সেটা আমার ফোকাস কিওয়ার্ডের সাথে সরাসরি মিলবে, আর একটা হইলো পার্শিয়াল ম্যাচ, সামনে পিছনে কিছু লেখা থাকবে, একটা হইলো এলএসআই কিওয়ার্ড, সেটা হইলো এক্সাক্ট ম্যাচের সাথে পাশে লেখা থাকবে, মানে পরে লেখা থাকবে পরবর্তীতে, সামনে কিছু লেখা থাকবে না। একটা আছে জেনেরিক,
জেনেরিকটাই হইলো রেডিট, সিমোর, ক্লিক হেয়ার এরকম টাইপের ওয়ার্ডের নিচে লিংক করা। ব্র্যান্ডেড লিংক হলো কোনো একটা ব্র্যান্ডের নামের নিচে লিংক করা। সেটা যদি একটা ওয়েবসাইটের নামও হয় তাও .com দেয়া যাবে না। .com যদি দেই তাহলে সেটা হয়ে যাবে কি সাইট নেম। .com না দিলে সেটা হয়ে যাবে জাস্ট ব্র্যান্ড লিংক। ওকে, তারপরে যেটা আছে ইমেজ লিংক। ইমেজ লিংক কি করতে হয়? ইমেজের নিচে লিংক করে দিতে হয়। তারপরে একটা আছে নেকেড লিংক, যেটাতে কিচ্ছু থাকবে না, জাস্ট আনকভার্ড থাকবে, যে কোনো ওয়ার্ডের নিচে না, সরাসরি সেই লিংকটা বসবে। আমি জাস্ট কপি করে এনে পেস্ট করে দিব, আর কিচ্ছু নাই। ঠিক আছে, সো এই হইল আজকের বিষয়গুলো, যেগুলোর একটা সামারি দিয়ে দিলাম। বাকি কালকে যেটা হবে আমাদের, সেটাতে আরো বেশ কিছু জিনিস আমরা শেখাবো। তখন আসবে এই যে এইটা ইন্ট্রোতে কি কি দিবেন, কিওয়ার্ডের ডেনসিটি তো আপনারা জেনেই গেলেন। তারপরে কনসেপ্ট কিভাবে হাইলাইট করবেন বা কি করা উচিত, তারপরে কোনটা করা উচিত নাই, যে আমরা লিখছি ডোন্ট ইউজ অ্যাজিউম, কেন অ্যাজিউম আমরা লিখবো না। তার সাথে কিছু প্রফেশনাল টিপস দিব আপনাদের, যে এই টাইপের প্রফেশনাল টিপস কেন লাগবে, কিভাবে এটা হেল্প করবে আপনাদের। তারপরে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আপনার আর্টিকেলকে আরো এঙ্গেজিং করার জন্য আপনারা কোন কোন ওয়ার্ড ইউজ করবেন, কোন কোন লাইন ইউজ করবেন, কেন ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন। রাইট, তারপরের দিন আরেকটা ক্লাস হবে। তারপরের দিন বলতে সেটা হয়তোবা রবিবার ক্লাস হবে। রবিবারের যে ক্লাসটা হবে সেটাতে আমরা আর্টিকেলের কম্পিটিটর অ্যানালাইসিস করা শিখব। কিওয়ার্ডের যেরকম কম্পিটিটর অ্যানালাইসিস করতে হয়, সেম ভাবে ওই ক্লাসটা টোটালি উন্মুক্ত থাকবে সবার জন্য, যে আর্টিকেল রাইটিং যারা। ক্লাস হবে না কবে? শনিবারে না, আপনাদের ক্লাস হবে শুক্রবারে, মানে আগামী কালকে এক্সট্রা একটা ক্লাস হবে, আর বাকি রবিবার থেকে আবার নিয়মিত। শুধুমাত্র শনিবার আপনাদের বন্ধ থাকবে এই সপ্তাহে, তারপরে সপ্তাহে আবার 2 দিন। ক্লাসটা 7টা থেকে 9টা পর্যন্ত নেবেন? না, 9টা পর্যন্ত না হইলেও সেটা 8:30 পর্যন্ত গড়াইতে পারে। বেশি লেন্দি করবেন না ভাইয়া। হ্যাঁ, এখন আমার শেখানোর জন্য যতটুকু লাগে, আমি এটা কথা দিতে পারতেছি না, অন্তত শুক্রবারের জন্য এই কথা দিতে পারতেছি না। কারণ আপনাদের ক্লাসটা এই জন্যই শুক্রবারে নেয়া, যে শুক্রবারে অন্য সময় আপনাদের ক্লাস থাকে না বা অন্য কোনো ক্লাস থাকে না, এবং এই জন্যই সন্ধ্যাবেলা নেয়া, যে আমার যদি আরো আধা ঘন্টা বেশি দেরিও হয় তাও আপনারা যেন আমাদেরকে দিতে পারেন। এখন সেই ক্ষেত্রে যদি আপনাদের আপত্তি থাকে, নো প্রবলেম, আমি ওই 2 ঘন্টার মধ্যেই সেরে দিব। ঠিক আছে, 9টা পর্যন্ত করলেই হবে ভাই। 9টা বেশি হলে আবার হয়ে যাবে, মানে আবার অন্য কাজ থাকে তো। সেটাই বললাম, আপনাদের যদি আপত্তি থাকে তো আমি সেটা 1 ঘন্টায়ও সেরে দিতে পারি, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তো না ভাই, আপনি আপনার যতটুক মানে আমাদের ভালোভাবে বুঝাতে যতটুক সময় লাগে আপনি নিবেন ভাই, সমস্যা নেই আচ্ছা, আমাদের। সো যেটা বলতেছি সেটা হচ্ছে, ধরেন আমাদের যে আজকের ক্লাস শেষ, তো আজকের ক্লাসের সামারি আমি দিয়ে দিলাম, যে আমরা এর মধ্যে কি কি করলাম। ওকে, তো এখন আমি যেটা করব, আরেকটা ডকুমেন্ট বানাবো। ওই ডকুমেন্টের ভিতরে আমরা আজকে পর্যন্ত যেগুলো শিখছি সেইগুলো আমি এখনই অ্যাড করে দিচ্ছি। আপনাদের যে অ্যাসাইনমেন্টটা ছিল আপনাদের নিজের সম্পর্কে লেখা, এর সাথে যারা লিখেছেন এর সাথে কি করবেন, একটা ইমেজ যোগ করবেন ওইটার মধ্যে, আর যে কোনো একটা ওয়ার্ডে একটা লিংক তৈরি করবেন। যারা লিখেছেন অলরেডি, যারা এখনো পর্যন্ত লিখেন নাই, তাদেরকে লিখতে হবে, লেখার পরে একটা ছবি যোগ করতে হবে, একটা লিংক অ্যাড করতে হবে। অ্যাসাইনমেন্ট এইটা হচ্ছে কালকে আমাকে দেখাইতে হবে, এবং সবার কাছ থেকে যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করবেন, আমি চাই সবার কাছ থেকে যেন পাওয়া যায়। ঠিক আছে, তো কালকের অ্যাসাইনমেন্ট কি? ভাই লিংকটা কি যে কোনো লিংক হবে নাকি? আপনি আপাতত যে কোনো ওয়ার্ডের উপরে লিংক করেন। আচ্ছা, ঠিক আছে। মানে এই যে আমরা শিখলাম যে এক্সাক্ট ম্যাথ, পার্শিয়াল ম্যাথ, এলএসআই, এইগুলো আপনার আপাতত দেখার দরকার নাই। আপনি যে কোনো ওয়ার্ডের উপরে একটা লিংক করেন, আর একটা যে কোনো ছবি ট্রাই করেন, যে আপনি নিজের যেটা লিখছেন, তো সেই ক্ষেত্রে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন নিজের সম্পর্কে, সেই রিলেটেড কোনো একটা ছবি দিতে। রাইট, হতে পারে আপনার নিজের ছবি,
হতে পারে আপনি স্কুল লাইফ নিয়ে কিছু একটা কথা লিখছেন, সো আপনার স্কুল লাইফের কোনো একটা স্মৃতি আছে, সেই একটা ছবি অ্যাড করতে পারেন। তাতে কি হবে, আপনার মনে এটা গেঁথে থাকবে যে হ্যাঁ রিলেভেন্ট টাইপের ছবি অ্যাড করতে হয়। ঠিক আছে? সো যারা অ্যাসাইনমেন্ট অলরেডি করছেন, আবারও বলে দিচ্ছি, তারা যেটা করবেন সেটা হইল যে একটা লিংক তৈরি করবেন, একটা ছবি অ্যাড করবেন, আপনাদের কাজ শেষ। যারা এখনো পর্যন্ত করতে পারেননি বা করেননি, তাদের একটু এক্সট্রা কাজ বেঁধে গেল, যেটা হইলো আগে তো আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, লেখার পরে সেটা ছবি অ্যাড করতে হবে, সেটার একটা লিংক তৈরি করতে হবে। যদি এটুকু না করতে পারেন, আপনাদের রবিবারের জন্য কাজ আরো বাড়বে, কজ শুক্রবার যেটা ক্লাস নিব আগামী কালকে, এই ক্লাসের অ্যাসাইনমেন্ট একটু বড় হতে পারে। তবে এরকম না যে আমরা এতদিন পর্যন্ত যা যা শিখছি সবই দিয়ে দিব ওর ভিতরে, এরকম কিছু না। একটু লেন্দি হইতে পারে, একটু বড়। কেমন বড় হইতে পারে, হয়তোবা সেখানে আমি বলতে পারি যে একটা হেডিং যোগ করবেন, একটা সাব হেডিং যোগ করবেন, ওইটার ভিতরে আপনার উল্লেখযোগ্য কিছু স্মৃতি আপনি যোগ করেন, সেটা বুলেট পয়েন্ট আকারে দিয়ে দেন। তখন আমি এইভাবেও বলে দিতে পারি যে লিংক যেটা তৈরি করতেছেন, যেমন একটা যে কোনো একটা কিওয়ার্ডের উপরে বা ওয়ার্ডের উপরে আপনি লিংক করতেছেন, এটা বাদে একটা কিওয়ার্ডের উপরে আপনি লিংক করেন যেটা আপনার টাইটেলে আছে, ওইরকম টাইপের একটা ওয়ার্ড আপনার আর্টিকেলের মধ্যে থাকতে হবে, ওইটার উপরে একটা লিংক করে দেন। হয়তো এইটুকু যোগ হইতে পারে। এখনই বলে দিলাম তার কারণ কি, কারণ হচ্ছে যারা ভালোভাবে বুঝছে আজকের এই দুইটা ক্লাস আজকে দিয়ে, তারা অলরেডি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। যারা মোটামুটি করতে চাচ্ছেন না, তারা ওই লিংক এবং ছবি এই দুইটা পর্যন্ত স্টিক থাকতে পারেন। এর পরবর্তীতে গিয়ে আমরা সেটা আরো ভালোভাবে করে নিব, রাইট? আচ্ছা, তো যারা এখনো পর্যন্ত সমস্যায় আছেন, কোনো একটা জিনিস ভালো করে বোঝার জন্য দরকার বা প্রবলেম আছে, সো তারা থাকতে পারেন। বাকি যারা আছেন ক্লাস শেষ, লিভ নিতে পারেন। আমি যেগুলা শেখাইছি আজকে পর্যন্ত, সেগুলা আমি এইভাবে করে আর একটা ডকুমেন্ট করে আপনাদের যে ইয়েটা আছে, ড্রাইভটা আছে, সেই ড্রাইভের মধ্যে দিয়ে দিব। দেখবেন ড্রাইভে একটা নতুন ফোল্ডার হইছে, ফোল্ডারের নাম হইলো রিসোর্স সম্ভবত। সো এই রিসোর্সের মধ্যে আমি আর্টিকেল বেসিক লিখব, এই যে যেটা লেখা আছে কপি অফ যাই হোক, সো আর্টিকেল বেসিক লেখা থাকবে। আর্টিকেল বেসিক ফোল্ডারের ভিতরে আপনারা এইটার ফরম্যাট আজকে পর্যন্ত যা যা আছে সেগুলো পেয়ে যাবেন, যাতে আপনাদের প্র্যাকটিস করতে আরেকটু সুবিধা হয়। বাকি যেটা ফুল আছে আপনারা ফুলটাই পাবেন, ওইটা আমি পরবর্তীতে অ্যাড করে দিব। বাট এখানে আনঅর্গানাইজড আছে, আমি এক এক সময় এক এক রকম করছি, যার জন্য এটা কপি করে নেয়া। সো আপনাদেরকে ফুল অর্গানাইজড একটা দিতে চেষ্টা করব, যেন আপনারা ভালো করে সেটা শিখতে পারেন এবং এটাই আপনাদের কাজে লাগবে। বলা যায় যে এইটার বাইরে আর্টিকেল রাইটিং আর কিছু লাগে না, এইটুকু আমি বলতে পারবো, কজ আমি নিজে আর্টিকেল লিখে আসছি এবং সেগুলো অ্যাপ্রুভও হয়েছে। মোটামুটি যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে সেটা এটাই বলে আর কি, যে এইটার বাইরে আর কিছু হয় না। ঠিক আছে? তার মানে ভাই আমরা এই বেসিকটা যদি করি, মানে ফলো করি, প্লাস এটার আলোকে আমরা যে কোনো একটা আর্টিকেল তৈরি করতে পারবো, আশা অবশ্যই করা যায়। তাই না আপনি ভাইয়া? যদি এই ফুল যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা যদি ফলো করেন, ফুল ডকুমেন্ট যেটা আছে, আপনি প্রফেশনাল আর্টিকেল রাইটার হিসেবে আর্টিকেল রাইট করতে পারবেন। আর যদি আপনি মনে করেন এই বেসিক যে জিনিসগুলো শিখতেছি কালকে পর্যন্ত, মানে আগামীকাল পর্যন্ত যেটুকু শিখবো এটুকু বেসিক, যদি এইটুকু অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে হয়তোবা আপনার প্রফেশনাল আর্টিকেল রাইটিং করতে একটু সমস্যা হবে, বাট আপনি নিজের কাজ চালিয়ে নেওয়ার মতো, নিজের ওয়েবসাইট আস্তে আস্তে রান করার মতো আর্টিকেল আপনি টুকটুক করে লিখতে পারবেন, অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করাইতে পারবেন। আচ্ছা, সো আমি রেকর্ডিং ক্লোজ করে দিচ্ছি।